Yes. Recording in progress. ওকে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. Ji, sir. ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম জি স্যার। আসসালাম। আর কেউ হচ্ছে আসসালামু আলাইকুম। আপাতত শোনো, Assalamu ওয়ালাইকুম আসসালাম। শোনো alaikum. শোনো, সবাই আসসালামু মিউট থাকো। আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমরা একটু সবাই মিউট থাকো। দেখো তো তোমরা কিন্তু এখানে আমাকে যখন ক্লাসটা শুরু করবো আমি, তখন আমাকে সালাম দেওয়ার শুরুতে বারবার দেখো। তোমরা যখন সালাম দেওয়া শুরু করো একজন একজন করে, তাহলে কিন্তু অনেকক্ষণ টাইম চলে যাবে। তোমরা একটা টাইমে দাও না, তোমরা হচ্ছে একজন শেষ করে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, এভাবে করতে কিন্তু টাইম চলে যাবে। আমাদের টাইম অনেক কম। আমরা ক্লাস টাইমটাকে এনজয় করবো, খুব ভালো মতো পড়বো ইনশাল্লাহ। তো তোমরা হচ্ছে যে কাজটা করবা, তোমরা হচ্ছে ক্লাসে আসার পরে চুপচাপ বসে থাকবা। কেউ হচ্ছে বলা শুরু করবো না ক্লাসের মধ্যে এসে স্যার ক্লাস কখন শুরু। শোনো, আজকে তোমাদের প্রথম দিন, তো অনেক কিছু একটু মানে আঁকা বাঁকা হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, তোমরা অনেক কিছু বুঝতে পারোনি। ঠিক আছে, প্রথম দিনে অ্যাডজাস্ট করতে টাইম লাগে। আমাদেরও একটু টাইম লেগেছে, কারণ অনেকে আমাদেরকে পার্সোনালি অনেক বেশি মেসেজ দিয়েছো একসাথে। অনেকে স্যার এটা কি করবো, তোমরা হচ্ছে গ্রুপে মেসেজ দিবা, মাথা ঠান্ডা রাখবা। যে নোটিশ গ্রুপটা আছে না, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে নোটিশ গ্রুপে আমি সবসময় সবকিছু দেখবো, যে বলে দিচ্ছি তোমাদেরকে ক্লাসের আগে। এই নোটিশ গ্রুপটাতে সবাই একটু খেয়াল রাখবা। নোটিশ গ্রুপটাতে খেয়াল রেখে তুমি তাহলে কি করতে পারবা, বুঝতে পারবা যে এখানে আসলে কি হচ্ছে, মানে স্যারা কি করতে বলছেন। এটা করবা। আর ক্লাসের মাঝে তোমরা হচ্ছে মাইক আনমিউট করবাই না। আমি পড়াতে থাকবো, আমি আমি যখন আনমিউট করতে বলবো, ঠিক আছে, বা আমি একজনকে বলতে বলবো, সে একজন হচ্ছে কি আমাকে বলবা। তো তোমরা যদি এখানে অনেকজন মানুষ আছে, তো প্লাস আমাদেরও কিছু টিচার আছে যারা কি তোমাদেরকে দেখছে। আর তোমরা একটু সবাই একটু ইয়ে রাখবে, ক্লাসটা একটু মিউট রাখা ট্রাই করবা। আমি দেখছি অনেকে জয়েন করতে পেরেছো তোমরা। দেখ, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু আইডিয়া আছে, আমাদের অনেকে হচ্ছে ক্লাস রেকর্ড করছে, তোমাদেরটা কেউ দেখছে তোমরা ঠিক মতো পড়ছো কিনা। তোমরা যে কাজটা সবাই করবা সেটা হচ্ছে ক্লাসে ভিডিও অন রাখবা সবসময়। এটা তোমাদের ম্যাথ ক্লাসে হয়েছে কিনা জানি না, বাট এখন থেকে তোমরা সব ক্লাসে ভিডিওটা অন রাখবা, কারণ তোমাদের ভিডিওটা অন, আমাদের একজন খেয়াল রাখছে তুমি ভিডিওটা অন রাখছো কিনা। তোমার বাসায় কিন্তু কল যাবে তুমি ভিডিও যদি অনটা না রাখো। সবাই ভিডিওটা অন করো এখন থেকে। প্রতিটা ক্লাসে তুমি ভিডিওটা অন রেখে একদম ভালো মতো বসে, মানে একদম ভদ্র বাচ্চার মতো পড়াশোনা করবা। ওকে, সবাই ভিডিওটা অন করে ফেলো। আমি একটু পর তুমি যদি না করো, তোমার বাসায় কিন্তু এটা জানাবো আমরা যে কে কে ভিডিওটা অন করে নাই। সো তুমি এটা নিয়ে খুবই খেয়াল থাকবা। এরপর থেকে ক্লাসে যখন জয়েন করবা, তোমার নামটা ঠিক করে ফেলবা জুমে। তোমার যেটা ফুল নাম, তোমরা ক্লাসে জয়েন করবা কিভাবে, তোমার এভাবে নাম লিখবা। ধরো আমার নাম আকাশ। আকাশ, তুই যদি বাংলা ভার্সন হও আকাশ লিখবা, তারপর লিখবে যে বিভি বাংলা ভার্সন, তারপর লিখবা হচ্ছে ব্যাচ। ঠিক আছে, ব্যাচ লেখা দরকার নাই, তুমি এখানে আপাতত লিখবা কি আকাশ বাংলা ভার্সন। তুমি যখন তোমার নামটা লিখলা, ঠিক আছে, এইভাবে তুমি করে মানে এই কাজটা করবা। বুঝতে পেরেছো আপাতত? ওকে, এটা হয়েছে। আর আজকে প্রথম দিন, তো আজকে আমাদের একটু ঝামেলা হয়েছে কি, যে তোমাদের অনেকে ঠিক মতো হচ্ছে অনেক কিছু বুঝতে পারছো না, বাট এক দুদিন গিয়ে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি নতুন পরিবেশে যখন যাও, অ্যাটলিস্ট তুমি যখন প্রথম, তুমি একটা যখন হাই স্কুলে গেলা ক্লাস 6-এ, নতুন ক্লাসে গিয়ে কি তোমার অনেক অকওয়ার্ড লেগেছে না? নতুন ক্লাসমেটস, তার চেয়ে কিন্তু এখন অ্যাটলিস্ট বেটার, ইউর ফিলিং বেটার। এম আই রাইট? সো তুমি এভাবে কাজ করতে পারো, তোমার নামটা আর কি ভালো মতো লিখবা। ওকে, মানে এখানে অনেকে শর্ট নাম আছে, বড় নাম আছে, অনেকে অন্যদের নাম আছে। সো এইভাবে গুড। অনেকের নাম হচ্ছে ইউজার 1। ইউজার 1 আমি কাকে বুঝবো, ঠিক আছে, তো রোবটের নাম, তাই না, এআই এর নাম। এভাবে আমরা ক্লাসগুলো করবো, আর ক্লাসে আমরা চুপচাপ থাকলে অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। প্লাস তোমাদেরকে আমি হাত তুলে টাইম নিয়ে তোমাদের কাছে আমি জানতে চাবো। আচ্ছা, এখন হচ্ছে তোমরা সবাই একটু চ্যাট বক্সে আমাকে জানাবা। চ্যাট বক্স কি সবাই ইউজ করতে পারো? একটা হাত তুলো তো। সবাই একটা হ্যান্ড রেজ করো যে তোমরা চ্যাট বক্স চিনো কিনা, চ্যাট বক্সে মেসেজ দিতে পারো কিনা। দেখো তোমার নিচে তোমার ফোনের স্ক্রিনে এখানে কি লেখা আছে, পার্টিসিপেন্টস, চ্যাট, রিয়াকশনস। এখানে চ্যাটের এখানে চাপ দিলেই তুমি কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, সো এখানে চ্যাট বক্সে তোমরা আমাকে একটু জানাও যে তোমার এখানে তোমার ইয়ে কি, তোমার কি বলে, তোমার বিজিএস যে বইটা আছে, এই বইয়ের কয়টা চ্যাপ্টার তোমার স্কুলে পড়ানো হয়েছে, তাড়াতাড়ি আমাকে জানাও। চ্যাপ্টার আছে টোটাল 6টা। তোমরা হচ্ছে বিজিএস বইয়ের টেবিল অফ কন্টেন্টসে যাও, একটু টেবিল অফ কন্টেন্টসে পাঠ্যসূচিতে একটু যাও। এখানে গিয়ে আমাকে একটু জানাও যে তোমার এখানে তোমার কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে, একটু তাড়াতাড়ি বলো।
তাড়াতাড়ি সবাই। অল। একজন লিখেছে 8, অনেকের দেখি 7। আচ্ছা হ্যাঁ, 8 সবগুলো ম্যাক্সিমামের অল শেষ হওয়ার কথা। 6টা, আচ্ছা 5টা অল। ওকে, মোটামুটি আমাদের সবগুলাই শেষ হয়েছে সবার। আচ্ছা, এখন তোমাদের সাথে আমি একটা বেসিক ডিসকাশন করবো যে আসলে তোমাদের কি মানে বিজিএস কতটুকু ইম্পর্টেন্ট, সায়েন্স কতটুকু ইম্পর্টেন্ট, আইসিটি কতটুকু ইম্পর্টেন্ট, এগুলো সবকিছু মন দিয়ে ক্লাস করো। কেউ আনমিউট করবে না, আনমিউট করলে কিন্তু ক্লাসে ডিস্টার্ব হবে। আমরা মন দিয়ে পড়বো। আমরা 3 মাসে এমন প্রিপারেশন নিব জিকেতে ইনশাল্লাহ আমরা যাতে 40-এর মধ্যে অ্যাটলিস্ট 35 মার্ক পেতে পারি। এটা পাওয়া খুবই ইজি। আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, তুমি যদি আমার কথা ঠিক মতো শুনো ইনশাল্লাহ তোমার 35 মার্ক আটকাবে না। ঠিক আছে? সো দেখো, আমি যা যা লিখবো, আরেকটা জিনিস ক্লাসের শুরুতে বলে দেই, এটা মাস্ট। তোমরা সবাই আজকেই তোমরা 4টা আলাদা খাতা বানাবা, একটা বাংলা, একটা ইংরেজি, একটা জিকে, একটা ম্যাথ। আমাদের এখানে তুমি যে অন্বেষণে ক্লাস করছো, অন্বেষণ ক্যারেটে, এখানে তুমি একটা করে আলাদা করে খাতা বানাবা, সুন্দর করে বানাবা। এন্ড তুমি নোট করবা প্রতিটা ক্লাস। উপরে লিখবা আকাশ স্যার জিকে ক্লাস 1 ডেট, কি পড়াচ্ছে, বিজিএস পড়াচ্ছে, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াচ্ছে। এই কাজটা সবাই করবা। প্রতিটা ক্লাস নোট যাতে তোমার একদম ঝকঝকা থাকে, তুমি যাতে বুঝো যে ক্লাস নোটের দিকে তাকাইলেই স্যার আমাকে কি বলেছিল। একটা ক্লাস লেকচার খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যারা ক্লাস নিচ্ছে তারা সবাই তোমার থেকে অনেক বছরের এক্সপিরিয়েন্সড। ঠিক আছে? অনেক বেশি বছর। তোমার যখন জন্ম হয়েছে তার 2-1 বছর পরে আমরা সবাই ক্যারেট কলেজে গিয়ে মানে পড়াশোনা করতে গিয়েছি। ঠিক আছে? সো মোটামুটি তোমার থেকে সবাই অনেক এক্সপিরিয়েন্সড। এখানে আরো অনেক সিনিয়র টিচারও পাবা যারা হচ্ছে তোমার থেকে অনেক বড়। সো তুমি মোটামুটি এখানে নোট করবা। কিভাবে নোট করবা? তুমি ধরো আজকে ক্লাসে বললাম তো, এভাবে ইন্ট্রো দিবা, নোট করবা, প্রত্যেক জিনিস লিখবা। আমি যা যা লিখতে বলবো মাস্ট লিখে ফেলবা তাড়াতাড়ি। তোমরা সবাই আমাকে ইনফরমেশন দিলা যে সবগুলা হয়েছে, আর একজন আছে একটাও হয় নাই, সমস্যা নাই, যার একটাও হয় নাই তারও হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। এখন আমরা দেখবো, তোমরা এখন একটু নোট করো আমাদের জিকেতে আসলে কি কি আসে। আমাদের আসে কি কি, বিজ্ঞান থেকে আসে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আসে, আমাদের আর কি থেকে আসে, আমাদের হচ্ছে আইসিটি থেকে আসে, আমাদের আর কি কি আছে এখানে, আমাদের এই যে জিকে পার্ট, জিকে অ্যান্ড আইকিউ, এইগুলো থেকে আসে। আচ্ছা, জিকে পার্ট যেটা বললাম এটা আমি তোমাদের কি আসে সেটা পড়াবো, আইকিউ পড়াবো। আপাতত আমাদের এই পার্টটা স্কিপ, আপাতত এই মাসের জন্য, এই মাসের প্রথম 3 সপ্তাহের জন্য এটা স্কিপ। ঠিক আছে? এখন তোমাদেরকে আমি একটু কোর্স প্ল্যান লিখি। তুমি এগুলো লিখে ফেলেছো? ওকে, এখানে আরেকটা জিনিস লিখবো তোমরা, সেটা হচ্ছে কি, সাম্প্রতিক। সাম্প্রতিকের জন্য তোমার কি লাগবে, মন দিয়ে শোনো সবাই তাহলে বুঝতে পারবা। সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে তোমার লাইব্রেরিতে পাওয়া যায়। তুমি হচ্ছে লাইব্রেরিতে গেলে পাবা। এটা হচ্ছে প্রতি মাসে একটা করে বের হয়, মনে হয় 30 টাকা করে। ঠিক আছে? 30 টাকা করে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা আছে এটা, তুমি এটা কিনবা হচ্ছে জুলাই মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত। এখন অক্টোবর পর্যন্ত বের হয়েছে, জুলাই থেকে ডিসেম্বর মাসের পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সবাই পড়ে কিনে ফেলবা। ওকে, অনেকে হাত তুলছো। তোমরা হচ্ছে কোনো কিছু মাথায় থাকলে যে কোনো প্রশ্ন নোট করে রাখবা। আমি প্রতি 10 মিনিট অন্তর অন্তর তোমাদের প্রশ্ন নিব, কারণ আমি একটা পার্ট শেষ করে তারপর তোমাদের প্রশ্ন নিব। ঠিক আছে? সো তোমরা হাত তুলে রাখবা, সমস্যা নেই, বাট নোট করে রাখবা, ভুলে যেও না যে কি জিজ্ঞাসা করতে চেয়েছিলে। তোমরা প্রথম দিন ক্লাসেই একদম চুপচাপ ভালো মতো ক্লাস করছো, তোমরা একদম লক্ষ্মী বাচ্চা। ঠিক আছে? মানে এত ভালো ব্যাচ আমি পাইনি আগে, যে এত সুন্দর করে ক্লাস শুরুতেই মানে একদম চুপচাপ সবকিছু বুঝে যাচ্ছে, খুবই ভালো। হ্যাঁ, ভেরি ইমপ্রেসড। ওকে, সো এইভাবে দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা তোমরা হচ্ছে জুলাই থেকে তোমার আব্বু আম্মুকে বলবা যে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা আছে এটা লাইব্রেরিতে পাওয়া যায়, যে কোনো লাইব্রেরিতে। এটা হচ্ছে 30 টাকা করে, ছোট একটা বই, প্রতি মাসে বের হয়। এটা হচ্ছে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস তোমার পুরোটাই লাগবে। এখন আপাতত বের হয়েছে জুলাই থেকে অক্টোবর, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এটি নোট রাখো। এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে কিনতে হবে, এই 4টা। এরপর নভেম্বর ডিসেম্বরটা বের হলে আমরা সেটাও কিনে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? এটা গেল। তারপর দেখো এখানে আমাদের সাম্প্রতিক পার্ট। এখন আমি তোমাদের একটা কোর্স প্ল্যান দিব, আমি যেভাবে তোমাদের সাথে আগাবো, তোমরা একটু নোট নাও। আমরা হচ্ছে সপ্তাহ ধরে ধরে আগাবো। যেমন আমাদের এই এই সপ্তাহে যে ক্লাস, এটা হচ্ছে উইক 1। এই উইকের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইটা সম্পূর্ণ। কেউ ভয় পায়ও না, কারণ এখানে 6টা চ্যাপ্টার আছে না, খুবই সহজ। মানে আসলে 8টা চ্যাপ্টার আছে, খুবই সহজ। এগুলো থেকে তোমার এই 40 মার্ক যে থাকে সাধারণ জ্ঞানে,
সাধারণ জ্ঞানে 40 থেকে এখানে আসবে তোমার হাইয়েস্ট 5 থেকে 6 মার্ক এই বিজিএস বই থেকে। সো তোমার এইখানে খুব বেশি টাইম দিতে হবে না, 5 6 7 আসতে পারে হাইয়েস্ট। বাট জিনিসগুলো সহজ, কোন পার্ট থেকে আসবে সেগুলো আমি তোমাকে দাগাই দিব। কিছু কিছু পার্ট আছে আমার তোমাকে পড়ানোর দরকার নাই, তুমি সারা বছর পড়ে এসেছো, সেগুলো আমি তোমাকে পড়াবো না। আমি তোমাকে এখন আমাদের টার্গেট থাকবে এই সপ্তাহের মধ্যে এই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা শেষ করা। তোমরা একটু এখন হাত তুলো, কে কে এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা শেষ করতে পারবা বলো। খেলা পারবো। হাত তুলো সবাই, কে কে পারবা। বিজিএস বইটা হচ্ছে একদম সহজ। এই বইটা মোটামুটি ধরো তুমি যদি বিগত 9 বছর, সরি 9 বছর না, বিগত যদি 9 মাস পড়ে আসো, এইটা পড়তে তোমার টাইমই লাগবে না। এইটা তুমি জাস্ট এক সপ্তাহ আমি তোমাকে টাইম দিচ্ছি কেন, একদম ভালো মতো সুন্দর মতো একদম রিভিশন দিয়ে ফেলার জন্য, একদম ভালো মতো, ঠিক আছে। গার্ডিয়ানরা যারা আছেন আমার জিকের জন্য আমি গার্ডিয়ানদেরকেও পড়া দিব। গার্ডিয়ানদের পড়া কি, আপনার বাচ্চার অ্যাটলিস্ট এই 7টা চ্যাপ্টার, তারা 8টা চ্যাপ্টার তারা পড়তেছে কিনা আপনার হচ্ছে পড়া ধরতে হবে। মানে আপনি হচ্ছে প্রতিদিন খবর নেবেন যে তুমি কয়টা পড়েছো বিজিএস। এন্ড তোমার একটা হোমওয়ার্ক থাকবে, প্রতিটা চ্যাপ্টার পড়বা, প্রতিটা চ্যাপ্টার থেকে তুমি 20টা করে প্রশ্ন বানাবা। সবাই নোট নাও তাড়াতাড়ি। তুমি প্রতিটা চ্যাপ্টার পড়ার টাইমে তুমি হচ্ছে 20টা প্রশ্ন বানাবা। কিরকম, কি কি প্রশ্ন বানাবা 20টা, ভালো মতো নোট নাও। তুমি একটু 20টা প্রশ্ন বানাবা। কি ধরনের প্রশ্ন হবে? 1 নম্বর প্রশ্ন কি, তোমার হচ্ছে প্রশ্ন আর উত্তর, মানে ছোট প্রশ্ন, এক কথায় উত্তর যেটা। এই প্রশ্নগুলো কেমন হবে, তোমার হচ্ছে 5টা ছোট প্রশ্ন হবে। কেমন প্রশ্ন, যেমন এরকম ধরো, আমি একটু নিচে যাই তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো এমন যে সাধারণভাবে সমাজে দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। তুমি যদি এখান থেকে একটা প্রশ্ন বানাও, তোমার প্রশ্নটা কেমন হবে জানো, সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান, এরকম কয়টি, কি, কেমন, এই ধরনের প্রশ্নগুলো হবে কি আমাদের এই ছোট প্রশ্ন। এটা হচ্ছে টাইপ 1। তারপরে তুমি হচ্ছে এটা কয়টা বানাবা, 5টা। তারপর তুমি হচ্ছে সত্য মিথ্যা বানাবা 5টা। সত্য মিথ্যা কয়টা বানাবা, 5টা। কেমন সত্য মিথ্যা, তুমি ধরো এখানে আমাদের এইটা দিয়ে আমি সব এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে আরো বেটার হবে। তুমি এরকম ভাবে লিখলা সাধারণভাবে সমাজের 3টি বৈশিষ্ট্য বিদ্যমান, তাহলে এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা। তুমি এভাবে লিখবা। তাহলে তুমি একটা কোশ্চেন লিখবা যে সাধারণভাবে সমাজে 3টি বৈশিষ্ট্য বিদ্যমান, উত্তরে লিখবা মিথ্যা। আবার উত্তরও লিখবা সাধারণভাবে সমাজে 2টি বৈশিষ্ট্য বিদ্যমান। তুমি এইভাবে সত্য মিথ্যা বানাবা কয়টা, 5টা, ঠিক আছে। তারপর 3 নাম্বার যেটা করবা সেটা হচ্ছে তুমি টিক চিহ্ন বানাবা, মানে এমসিকিউ যেটাকে বলি আমরা, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। যেমন তুমি এখানে প্রশ্ন বানাবা সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান, তখন এখানে লিখবা যে ক 2, খ 3, গ 4, ঘ 5, এরকম করে যেটা সত্য সেটার মধ্যে তুমি টিক দিবা। বুঝতে পেরেছো? আর একটা বানাবা তুমি বড় প্রশ্ন। বড় প্রশ্ন কিভাবে বানাবা তুমি, এখানে তুমি দেখো এরকম জিনিসপত্র আছে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস তুমি পড়ে এসেছো, প্লাস আমিও দেখিয়ে দিব তোমাকে যে কোনটা ইম্পর্টেন্ট। এইখানে তুমি বলতে পারো যে কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। এটা একটা পার্ট কোয়েশ্চেনের। আরেকটা পার্ট হবে যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকে তুমি বিশ্লেষণ করো। এইভাবে তুমি একটা বড় প্রশ্ন বানাবা, সেটা কি তোমার 4 নাম্বার। 4 নাম্বারটা কি তোমার বড় প্রশ্ন। এটা হচ্ছে আমার ক্লাসে শুরুর আগে তুমি প্রতিটা চ্যাপ্টার যখন নিজে নিজে পড়বা বাসায়, এটা তোমার হোমওয়ার্ক নিজে নিজে করবা। এটা এই সপ্তাহের মধ্যেই করতে হবে। আমি সবার খাতা চেক করব, সবার করে তোমার পিডিএফ বানিয়ে কিন্তু আমাকে জমাও দিতে হবে, ঠিক আছে। এটা জমা না দিলে আমি তোমাকে পরের সপ্তাহ থেকে পড়াবো না। এটা হচ্ছে ক্লিয়ার কথা। এখন যার যা অনেকের প্রশ্ন আছে, আমি হচ্ছে অনেক কিছু বলেছি, এখন যার যা প্রশ্ন আছে আমি একটু প্রশ্ন নেই। আচ্ছা, আহ রাবিয়া খাতুন, তুমি হাত তুলেছো, তুমি একটু বলো, মানে যে হাত তুলেছো তোমার হয়তো বা নাম না, তোমার কি প্রশ্ন আছে তাড়াতাড়ি বলো একটু। কোন গ্রুপে পাঠাবো? সেটা আমি বলি নাই তো তোমাকে পাঠাতে, তুমি আগে বানাও। আমি যতটুকু বলবো সেটাই, ঠিক আছে। কখন পাঠাতে হবে সেটা পরে, তুমি আগে পড়াশোনা শুরু করো, কি কারো গ্রুপে পাঠানোর দরকার নেই এখনই। তোমরা হচ্ছে আগে বানাও, শুরু করো, আমি তখন পরে কমান্ড দিব। এই কোশ্চেন যারা করতো তারা হচ্ছে হাত নামাবা। অরিক বলো। স্যার বড় প্রশ্ন কয়টা বানাবো? একটা বড় প্রশ্ন একটা বানাবো, এটা ভালো, এটা হচ্ছে ভালো ইয়া।
মানে ভালো কোশ্চেন তোমার। বড় প্রশ্ন বানাবে একটা, বড় প্রশ্ন বানাবে একটা, এখানে তোমার এটাই 5 মার্ক ধরো, ঠিক আছে। এমসিকিউ বানাবা 5টা, 5 মার্ক। এরপর সত্য মিথ্যা বানাবা 5টা, 5 মার্ক। ছোট প্রশ্ন বানাবা 5টা, 5 মার্ক। মানে ধরো যে 20 মার্কের একটা তুমি প্যাকেজ তৈরি করবা নিজেই। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, তারপর হচ্ছে রিজভি বলো তাড়াতাড়ি। স্যার বড় প্রশ্ন হচ্ছে কয় লাইন লিখতে হবে? বড় প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন তোমার ধরো যে 5 মার্কের যদি একটা প্রশ্ন হয়, তুমি মোটামুটি তুমি তোমার খাতার হাফ লিখবা। ওকে, তারপর হচ্ছে খুশি, তাড়াতাড়ি যার নাম বলবো একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। খুশি বলো, আব্দুল্লাহ নূর বলো। স্যার কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে হাত নামাও। তারপর হচ্ছে আব্দুল্লাহ নূর, জারিন তাসনিম। স্যার আগে আচ্ছা, তোমরা একটু খেয়াল রাখবা, হাত তুলে রাখবা না প্লিজ, হাত নামিয়ে রাখবা। তাহলে আমি কিন্তু ওয়েট করতেছিলাম তোমার জন্য, ঠিক আছে। ওকে, সো তোমরা আমার ক্লাসের নিয়ম বুঝতে পেরেছো। আমি তোমাকে কিভাবে পড়াবো, তোমাকে যখন আমি পড়াটা দিব, তোমার বাসার অটোমেটিক হোমওয়ার্ক, আমার যে তোমাকে বলতে না হয়, তুমি অটোমেটিক, তুমি যেখানে থাকো, যে পর্যায়ে থাকো, তোমার হোমওয়ার্ক যাতে কমপ্লিট থাকে। আমি যখনই চাবো তোমার যাতে মানে লেট না হয় যেতে। আর গার্ডিয়ানরা যারা আছেন, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, আপনার বাচ্চা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি যে 20 মার্কের একটা এভাবে শিডিউল দিচ্ছি, তোমরা সবাই নোট রাখবা। গার্ডিয়ানরা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চা যাতে ক্লাসে নোট নেয়। প্রতিটা জিনিস আমি যা যা বলবো, খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো এখন আমি, এগুলো সবই নোট নিতে হবে। এখন সবাই নোটটা, এই নোটটা সবার নেওয়া হয়েছে বলতো, এই জিনিসটা? জি স্যার। Yes. ওকে, জি স্যার। ভেরি গুড। ওকে, আমি যখন, আচ্ছা তোমাদের একটা নিয়োগ করি, সবাই থামো থামো এখন, থামো সবাই। একটু আগে কি বললাম সবাইকে, সবাইকে আমি বলেছি যে এরকম কোশ্চেনে কোন মানে স্যার স্যার দিদি আছো কেন তোমরা? তুমি যদি 1 মিনিট ধরে এটা দিতে থাকো, তাহলে তো আমি নিতে পারবো না ক্লাস। তুমি হচ্ছে এই কোশ্চেন হয়েছে মানে হ্যাঁ হয়েছে, শেষ, ডান, তুমি নিজে নিজে করবা। যেমন ধরো আমাদের এখানে টোটাল, এখন আমরা প্রথম সপ্তাহের পড়াটা গুছাই। আমাদের উইক 1-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা আমরা শেষ করব, ভয় পাইও না। আরেকটা জিনিস আমরা শেষ করব, সেটা হচ্ছে আইসিটি। তোমাদের আইসিটি বইয়ে কয়টা চ্যাপ্টার, 4টা নাকি 5টা? 5টা। স্যার 3টা। 5টা। 3টা। আচ্ছা, থামো থামো সবাই থামো, সবাই ইয়ে করো, চ্যাট বক্সে বলো। আইসিটি বইয়ের চ্যাপ্টার হচ্ছে 5টা। আচ্ছা, আইসিটি বই 5টা চ্যাপ্টার। সো তোমরা আমাকে বলো একটু, আমি একজনকে একটু জিজ্ঞাসা করবো, সে বলবো, যাকে ইন্ডিভিজুয়াল বলবো। আচ্ছা, যেমন হচ্ছে আয়েশা সিদ্দিকা আছো? আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা তুমি কি আছো? আচ্ছা, আব্দুল্লাহ নাফি। ইয়েস স্যার। ওকে, তুমি আমাকে বলো যে এই যে আইসিটি বই হচ্ছে 5টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার কি তোমার কাছে কখনো কঠিন লেগেছে? এগুলা জিনিসগুলা পড়েছো নো তুমি জীবনে? স্যার। একদম জি স্যার। মানে খুবই সহজ, জাস্ট আলোচনা। এন্ড তোমার এই আইসিটি প্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই দুইটা মিলে আমাদের ক্যাট কলেজে ভর্তি পরীক্ষায় ধরো আসবে কত, মোটামুটি ধরো অ্যারাউন্ড 10, 8 থেকে 10। সো এই দুইটা জিনিসকে আইসিটি আর আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়কে এই সপ্তাহের মধ্যে পড়ে শেষ করা ট্রাই করব। কিন্তু আমরা হচ্ছে এই দুইটা জিনিসকে কি আরো একটা ক্লাস নিতে পারি পরের উইক, মানে 10 দিনের মধ্যে আমরা শেষ করে ফেলবো এগুলা। কেন বলছি, কারণ এগুলা কি খুবই সহজ, তুমি পড়তে পারবা নিজে নিজে, তুমি পড়ে এসেছো। আমি ফোকাস দিব মেইনলি, এগুলো তোমাকে বুঝাবো আমি। আর তোমরা আরেকটা জিনিস লিখে নাও খাতায়, তুমি যখন এই যে তোমার বিজিএসটা পড়তে যাবা, বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা তুমি যখন পড়তে যাবা, তুমি তোমার পড়ার টাইমে কোন চ্যাপ্টারের কোন জিনিসটাতে তুমি প্রবলেম ফেস করতেছো সেটা নোট রাখবা সবাই। এটা লেখো সবাই খাতায়, তুমি যে জিনিসটাতে প্রবলেম ফেস করবা সেটা নোট রাখবা। তোমাদের জন্য আমরা প্রবলেম সলভিং ক্লাস রাখবো কিছু এক্সট্রা, পরের ক্লাসে আমরা সলভ করা ট্রাই করব, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাকে বলো তোমরা, তোমরা হচ্ছে ইয়েস অর নো এটা তোমরা চ্যাট বক্সে লিখবা। বিজিএস বইটা মোটামুটি তোমার চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 8, এই দুটো চ্যাপ্টার তুমি দেখো। বাংলাদেশের ইতিহাস চ্যাপ্টার 2, এদিকে আছে চ্যাপ্টার 8 বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। এই দুইটা চ্যাপ্টার আমাদের যে জিকে আছে না, মেইন জিকে যেটা বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ভূগোল, তারপর তোমার খেলাধুলা, এই দুইটা চ্যাপ্টারের সাথে মিল আছে জিকের সাথে। এই ইতিহাসটাকে আমরা বাংলাদেশের ইতিহাস যখন পড়বো না, সেখানে পড়ায় ফেলবো একসাথে, তুমি এখনো পড়বা। আর বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা যেটা, এটা মেইনলি হচ্ছে বাংলাদেশেরও আন্তর্জাতিক সংস্থা। তোমরা যারা বাংলা ভার্সনের আছো, তোমরা আমার ডেমো ক্লাস করেছো না একটা,
আন্তর্জাতিক সংস্থার Yes, sir. জি স্যার। চ্যাট জি বক্সে স্যার। লিখতে হবে, চ্যাট বক্সে ইয়েস লিখতে হবে, এখানে কোনো ইয়া না, চ্যাট বক্সে সব তোমার আমার যোগাযোগ হবে চ্যাট বক্সে। ওকে, যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি ক্লাসটা, আমরা অল্প টাইমের মধ্যে যত বেশি শেখা সম্ভব ইনশাল্লাহ আমরা শিখবো। ওকে, তো এখানে দেখো এই যে জিনিসগুলা আমরা মোটামুটি আলাদা করে পড়বো, বাট এখন তুমিও পড়বা। এখন তোমরা আমাকে বলো যে বিজিএস বইটা তুমি নিজে নিজে পড়তে পারবা কিনা? ইয়েস অর নো, ইয়েস অর নো, দেখো ইয়েস, হ্যাঁ ম্যাক্সিমামই পারবা। এখন ভয় পাওয়ার কিছু নেই, যেগুলো বোঝার জিনিস আছে বিজিএস বইয়ের আমি তোমাকে বুঝিয়ে দিব, সমস্যা নেই কোনো। যেগুলো কঠিন জিনিস আমি তোমাকে বুঝিয়ে দিব, বাট কিছু চ্যাপ্টার আছে একদম সহজ, সেগুলো তুমি নিজে পড়ে দিতে পারবা, এগুলো আমি তোমাকে দাগিয়ে দিব এইভাবে এইভাবে পড়বা। সো এই চ্যাপ্টারের মধ্যে আমরা একটা শপথ নিব ইনশাআল্লাহ, আমরা বিজিএস বইটাকে শেষ করে ফেলবো। এই যে এতক্ষণ 30 মিনিট আমি কথা বললাম তোমাদের সাথে, মোটামুটি 20 মিনিট কথা বললাম, এই কথাবার্তাগুলো বললাম হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট যে যাত্রাটা 3 মাসের, অনেক কিছু শিখিয়ে দিলাম কিভাবে পড়বো। এই উইকের মধ্যে তুমি কিভাবে রিভিশন প্ল্যানটা সাজাবা। তোমার চ্যাপ্টার আছে 8টা, দেখো যেমন বাংলাদেশের পরিবেশ চ্যাপ্টারটা কিচ্ছু নাই, একবার রিভিশন মানে রিডিং পড়লেই হয়ে যাবে। তারপর দেখো শিশুর বেড়ে ওঠা, একদম সহজ। কঠিন চ্যাপ্টার কি কি আছে আমি তোমাকে বলি। তারপর এই যে বাংলাদেশের ইতিহাস, এই যে 2 নম্বর চ্যাপ্টারটা একটু কঠিন। তারপর তোমার হচ্ছে এখানে 8 নম্বর চ্যাপ্টারটা একটু কঠিন। আর কি আমাদের এখানে 5ম চ্যাপ্টারটা একটু কঠিন, মানে বোঝার কিছু জিনিসপত্র আছে, এইগুলোকে আমরা বুঝবো আস্তে আস্তে। তোমরা নিজেরা পড়তে থাকবা, দাগায় রাখবা, আমাদের হাতে টাইম 3 মাস। তোমরা আমার আগে আগে পড়ে আসবে, আমি তোমাকে বুঝিয়ে দিব পরে, প্রবলেমগুলো সলভ করবো আমরা মেইনলি। এই 3 মাস আমাদের মেইন কাজ কি? প্রবলেম সলভ করা। অনেকে আছো যারা পড়াশোনা একদমই করো নাই, নতুন করে শুরু করছো, তোমার জন্য একটু কষ্ট হবে, একটু কিছুটা, কারণ 3 মাস তো বুঝাই তুমি, মানে 12 মাসের পর আমরা 3 মাসে কমিয়ে আনছি। সো তোমার জন্য একটু কষ্ট হতে পারে, বাট তোমাকেও কি মানিয়ে নিতে হবে এগুলাতে। সবাই ইয়েস লিখেছে, ওকে, আমরা ইনশাল্লাহ পারবো, সবাই পারবো, আমরা পড়তে হবে। এখন থেকে তোমার জীবনে কাজ হচ্ছে পড়া। এই কয়েকটা 3 মাস পরও ইনশাল্লাহ আমরা একটা ভালো জায়গায় যাব, ঠিক আছে? সো আমরা দেখো আমাদের যে প্রথম চ্যাপ্টার, সবাই বই বের করো, তাড়াতাড়ি বই বের করো। একটা চ্যাপ্টারে কই কই ইম্পর্টেন্ট জিনিস আমি এখন দাগিয়ে দিব, সবাই বই বের করে দাগাও। আচ্ছা, এখানে দেখো এই প্রথম যে অধ্যায়টা আছে, এখানে আমাদের সমাজের ধারণা। সমাজ কি জিনিস দেখো, মানুষ আসলে একাকী বসবাস করতে চায় না, মানুষের কি দরকার? একটা সঙ্গ দরকার, বিভিন্ন কাজে হেল্প দরকার, সবাই সব কাজ পারে না, এই জন্য কি সমাজ তৈরি হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এই যে 2টা লাইন দাগাও যে সমাজে 2টা বৈশিষ্ট্য বিদ্যমান। একটা কি মানুষের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর সংঘবদ্ধভাবে বসবাস করার জন্য কিছু কারণ আছে। কেন সংঘবদ্ধভাবে বসবাস করে মানুষ? দরকার। একা তুমি সব কাজ করতে পারবে না। ধরো তোমার আব্বু একটা কাজ করে, তোমার আব্বু চাইলে কি সব কাজ করতে পারবে না, কিন্তু তোমার আব্বু কিন্তু বাকি জিনিস কি দোকান থেকে কিনে আনে। আবার তোমার আব্বু এমন একটা জিনিস তৈরি করে, সেটাকে অন্য মানুষ কিনে নেয়। বুঝতে পেরেছো? এইভাবেই সমাজটা স্যার চলে। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তোমরা কি বাকিরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে শুনতে পাচ্ছি। ওকে, সবাই এখন মিউট রাখো। শোনো, তোমার যদি কথা শোনা না যায়, তুমি হচ্ছে চ্যাট বক্সে জানাবা, আমি ফুল টাইম চ্যাট বক্সে আছি, হুট করে ক্লাসের মাঝে না ইন্টারাপ্ট করবে না। ওকে, তুমি হচ্ছে চ্যাট বক্সে জানাবা, এন্ড হচ্ছে যে তোমার নেটওয়ার্কটা একটু চেক দিবা। অনলাইন ক্লাসে একটু একটু প্রবলেম হবে, সমস্যা নেই, তুমি হচ্ছে এটা পরে দেখে নিতে পারবা, বাট হুট করে না ক্লাসে ইন্টারাপ্ট করা দরকার নেই। চ্যাট বক্সে আস্তে আস্তে বলবা, ইনশাল্লাহ আমরা সব ভালো মতো পড়ে ফেলবো। ওকে, তুমি বলবা, সমস্যা নেই, বাট এ করলে কি হয় যে ক্লাসের ফ্লোটা একটু নষ্ট হয়, মেইনলি তুমি শুনতে পাবা না তোমার নেটওয়ার্কের কারণে। সবাই একটু ট্রাই করবা এই কয়েকদিন একটু নেটওয়ার্কটা কি যতটুকু বেটার করা যায়। ওকে, এভাবে সবাই ট্রাই করবা। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের এই পার্টে যাও, এই পার্টে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো কি কি? এই যে কিছু লাইন আছে আমাদের, যে আমাদের এখানে দেখো যে ঢাকার ডেমরার তাঁতিরা বসবাস করে, এখানে বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। তোমরা যখন বইটা পড়বা, অলরেডি তো তোমরা বইটা পড়ে ফেলছো, অনেকে তো একদম ঢাকায় ঢাকায় ছিঁড়া ফেলছো বই, কিন্তু এখন ডিফারেন্ট কিছু নিবা যে দাগায় ফেলা আগে, শুধু মেইন মেইন লাইনগুলো তোমরা দাগাবা। তুমি নিজেই যখন একটা চ্যাপ্টার যখন পড়তে যাবা, সবগুলো লাইন পড়বা, লাইন টু লাইন পড়বা, যে জিনিসটা দেখে মনে হবে তোমার পরীক্ষায় আসবে, ওই জিনিস থেকে কিন্তু প্রশ্নগুলো বানাবা, আমি যে প্রশ্ন বানাতে দিয়েছি। এরপর তুমি নিজেই দাগাবা, যেমন দেখো ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন, এইগুলো তুমি হচ্ছে পড়বা। এরপরে যে লাইনগুলো আছে, এগুলো কিন্তু খুব বেশি আহামরি ইম্পর্টেন্ট না, বাট এইগুলো পড়তে হবে। বাট তুমি দাগাবা এইগুলা, যেগুলো চুম্বক লাইন, তুমি এমন ভাবে দাগাবা যাতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আগের দিন তুমি সবগুলা বই 3 ঘন্টার মধ্যে রিভিশন দিয়ে ফেলতে পারো। এইভাবে একটা দাগায় রাখবে একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপর দেখো সমাজের বিভিন্ন স্তর, সমাজকে টোটাল কি 6টা ভাগে ভাগ করা হয়েছে না? এই 6টা ভাগ যে আছে, এই 6টা ভাগ তুমি একটু ভালো মতো ডিটেলসে পড়বা। দেখো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ,
এই সমাজে কি হইতো? মানুষজন আমরা এখন কি করি? তোমার আব্বু কি এখন কি করে? সকালে উঠে জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে কি টারজানের মতো একটা পশু ধরে আনে, তারপর হচ্ছে একটা ফল পেড়ে আনে, এভাবে কি খাও তোমরা? খাও না। এখন তোমরা কিভাবে খাও? তোমার আব্বু মাসের শুরুতে বাজার করে রাখে। তার মানে কি, একটা টাইমে মানুষকে দিনে আনতো, দিনে খেত শিকার করে, কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়েছে এই ব্যাপারটা। এটা কি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ ছিল, এরপর কি উদ্যান কৃষি ভিত্তিক সমাজ হয়েছিল। ওই টাইমে মানুষ কি করলো? প্রথমে তোমার কি গাছ মানে তোমার এই যে চাষাবাদ শুরু করলো। তারপর তোমার দেখো এখানে পশুপালন সমাজ। একটা টাইমে কি মানুষ শুধু পশুপালন করতো, কিছু মানুষ পশুপালন করতো, তারা এই পশু দিয়ে আরেকজনের কাছ থেকে অন্য কিছু নিত মেইনলি। তারপর তোমার একটা টাইমে আসলো কি কৃষিভিত্তিক সমাজ। মানুষ তখন কি প্রথম কৃষিকাজ শুরু করলো, নদী তীরবর্তী যেসব অঞ্চল ছিল তারা কৃষিকাজ শুরু করলো, তারা এভাবে ইয়ে করেছে। আচ্ছা, তোমাদের কি অন্যদেরও কি সাউন্ড আসছে না? একটু বলো তো, এখন একটু রেসপন্স করো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার ওকে, স্যার একজনের হচ্ছে ওকে, ঠিক আছে আর বলতে হবে না। শুনো, যখন আমি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো এই ধরনের সাউন্ড নিয়ে, স্যার একজন আমি বলার শুনতে পরে পাচ্ছি না। তুমি হচ্ছে এক কাজ করো, তুমি যে শুনতে পাচ্ছ না, তুমি একটু মিটিং থেকে লিভ নিয়ে আরেকবার একটু জয়েন করো, ট্রাই করো। একবার হচ্ছে লিভ নাও, আবার জয়েন করো, ঠিক আছে? আর তুমি রেকর্ড ক্লাসটা একটু দেখে নিও, মানে যেটুকু মিস করছো, ঠিক আছে? ওকে, একটু দেখো, আর আমরা হচ্ছে ওয়েট করতে পারছি না এখন। হয়তো বা তোমার নেটওয়ার্ক ইস্যুস, বা তুমি হচ্ছে নিজেকে মানে আমার সাউন্ডটাকে দেখো তুমি ঠিক মতো অফ করে রেখেছো কিনা, বা তোমার ফোনের সাউন্ডটাই কম কিনা চেক করো সবকিছু। তোমার আব্বু আমার একটু হেল্প নাও। তারপর দেখো শিল্প ভিত্তিক সমাজ, এগুলো একটু ডিটেলসে পড়বা। So, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিস কি আমাদের হচ্ছে এই পার্টটাই। তোমরা শোনো, তোমাদের অনেক প্রবলেম ফেস করবা এই টাইমে লাস্ট মোমেন্টে এসে, কিন্তু আমার কিন্তু আসলে এখন ওয়েট করার সময় নাই, আমার কিন্তু একটা স্পিডে যেতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবা, তোমাদের ভালোর জন্যই, শেষ মুহূর্তে যাতে এসে আমরা সবকিছু কভার করতে পারি। বুঝতে পেরেছো? যারা একদমই কিছু পড়ো নাই তারা কি করবা? তারা হচ্ছে অনেক কিছু বেসিকও শিখতে পারবা, তোমরাও একবার ফাস্ট পড়ে যাও, ঠিক আছে? তুমি যে নতুন শুরু করেছো, সে কি করতে পারবা? তার ধরো যে সবকিছু এখন তো পড়া হবে না 3 মাসে, বাট তুমি যেটুকু শিখতে পারবা এটুকুই তোমাকে আগায় রাখবে পরবর্তী বছরের জন্য। বুঝতে পেরেছো? যারা পরে পরীক্ষা দিবা। আচ্ছা, এগুলো একটু পড়ে ফেলবা, এই চ্যাপ্টারের বাকি পার্টটা। এগুলো তুমি নিজেই পড়লে বুঝতে পারবা কি চাচ্ছে না চাচ্ছে। এখন ইন ডিটেলস আমরা এগুলো আলোচনা করবো না, তুমি পড়বা, তোমার যেখানে সমস্যা নোট রাখবা, আমরা এগুলো সলভ করবো। ওকে, এই চ্যাপ্টারটা আমরা এভাবে পড়লাম। চ্যাপ্টার 2 যেটা, চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তুমি এখন তোমার মতো করে একবার পড়ে ফেলবা, পরে তুমি কোয়েশ্চেনে বানাবা, কিন্তু এই চ্যাপ্টারটাকে আমি জিকের সাথে পড়াবো। জিকের যে ইতিহাস পাঠটা আছে না, আমি এই দুইটা জিনিসকে একসাথে পড়াবো। এটা আমি এখন পড়াবো না তোমাকে, এটা আমি পরে তোমাকে একসাথে একদম ভালো মতো মানে টাইম নিয়ে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। তুমি এখন পড়ে ফেলবা এটা, এটা আমরা স্কিপ করে যাবো এখন। আমি কিন্তু মেইনলি স্যার দেখো, জি বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, স্যার একটু এই তাড়াতাড়ি বলো। অধ্যায়ের সালগুলো মনে রাখ আমি হচ্ছে এই এই অধ্যায়ে কিন্তু অধ্যায়ের কিছু সালগুলো বলিনি, মনে রাখ এই অধ্যায়ে কিন্তু আমি কিছু বলিনি এখনো। এই অধ্যায়ে হচ্ছে কেন বলিনি, হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছো তুমি। সাল হচ্ছে কি কি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাকে বলে দিব, ঠিক আছে? এই অধ্যায়টা আপাতত তোমরা স্কিপ করো। আচ্ছা, চ্যাপ্টার 2টা তোমরা বাদ দাও সবাই আপাতত। চ্যাপ্টারটা আমি যখন পড়াবো তখনই তোমরা আপাতত বিজিএস এর কয়টা চ্যাপ্টার পড়বো তাহলে বলো তো? 7টা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা ভালো, তুমি ভালো একটা প্রশ্ন করেছো। সাল কি কি লাগবে? আমি বেশি সাল তোমাকে মুখস্থ করাবো না, তোমাকে আমি 5-6টা সাল মুখস্থ করাবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলা। তো দেখো, বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ, এই চ্যাপ্টারে তোমার সংস্কৃতি আসলে জিনিসটা কি, মানে আমরা যা তাই কিন্তু সংস্কৃতি, তাই না? মানে এই যে আমি যে ড্রেসটা পরেছি, আমার যে চুলের স্টাইল, তোমার যে চুলের স্টাইল, তুমি যে ড্রেসটা পরেছো, আমাদের যে বাড়ি ঘর, তুমি আজকে রাতে ডিনারে যা খাবা, এইগুলো কিন্তু সংস্কৃতি আমাদের, তাই কি? তাই না? এইগুলাই, তুমি কি গান শুনতেছো, তুমি কি ছবি আঁকছো, এইগুলোই আমাদের সংস্কৃতি। বুঝতে পেরেছো? ওকে, তো এইখানে দেখো বাংলাদেশের সংস্কৃতির উপাদান এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস। বুঝতে পেরেছো কিরকম? দেখো এখানে আমাদের দুই ধরনের উপাদান আছে, একটা বস্তুগত বা দৃশ্যমান, একটা হচ্ছে অবস্তুগত বা অদৃশ্যমান। এই জিনিসটা কি? বস্তুগত কি, আমি যে ড্রেস পরতে পেরেছি, ড্রেস পরে আছি, তুমি রাতে খাবা, ভাত খাবা, বিরিয়ানি খাবা, ডিম খাবা, কোরমা খাবা, পোলাও খাবা, গাচ্ছি খাবা। আমার তো এখন মুখে রস এসে যাচ্ছে কথা বলতে বলতে, ঠিক আছে? মানে খাবারের কথা মনে করে যাই হোক। তো এখানে দেখো যে জিনিস তুমি দেখতে পাও সেটা কি, সেটা হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান। তুমি যেটা দেখতে পাও না সেটা হচ্ছে অবস্তুগত। তুমি কি দেখতে পাও না? তুমি দেখতে পাও না একটা গানের মধ্যে যে সৌন্দর্যটা, একটা গানের মধ্যে যে সুরটা, ঠিক আছে, সেই জিনিসটা তুমি দেখতে পাও না। একটা আর্ট,
একটা চিত্রকলা, এইটার মধ্যে যে সৌন্দর্য, একটা জিনিস তুমি সেটা কি মাপতে পারো না। একটা কবিতা, একটা কবিতার মধ্যে যে একটা শক্তি, তুমি সেটাকে মাপতে পারো না কোনো ইউনিট দিয়ে। তোমার কি এরকম কখনো হয়েছে তুমি বলছো যে হ্যাঁ, আজকে আমার এই কবিতাটা 5 কেজি ভালো লেগেছে, আজকে আমার এই গানটা 10 লিটার ভালো লেগেছে, এইভাবে কি কেউ কখনো বলো? বলো না কিন্তু, তাই না? তার মানে কি, তুমি যে জিনিসটাকে মাপতে পারো না সেইটাই হচ্ছে কি অবস্তুগত। চ্যাট বক্সে সবাই বুঝেছো কি বুঝোনি? তাড়াতাড়ি ইয়েস অর নো। ইয়েস 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 ইয়েস। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো এই চ্যাপ্টারে আসার মতো খালি বস্তুগত অবস্তুগত এইগুলো ইম্পর্টেন্ট, এর বাইরে আসবে না। বাকি সব পড়ে ফেলবা, বাট এইটাকে বেশি ফোকাস দিয়ে পড়বা। ঠিক আছে, তারপর আসো। এরপর দেখো এখানে আমাদের পরের চ্যাপ্টারটা, এখানে অর্থনীতি। এই চ্যাপ্টারেও খুব বেশি ইম্পর্টেন্ট জিনিসপত্র নাই, আমি তোমাকে দাগিয়ে দিব, তুমি পড়বা সব। ইয়েস ইয়েস, ভেরি গুড, মানে চমৎকার। তোমাদের মতো স্টুডেন্ট আমি কমই পেয়েছি, মানে ইনশাল্লাহ আমরা একটা মানে, তোমরা যদি সবাই চাও, তোমরা যদি যে কয়জন পরীক্ষা দিবা এই বছর, তোমরা আমাদের সাথে ঠিক মতো থাকো, নিজেকে উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ আমরা সবাই চান্স পাবো। জাস্ট খালি পড়তে হবে, 3 মাস এনাফ। তুমি 3 মাসে দেখায় দাও বিশ্বকে যে তুমি কি করতে পারো, তোমার মধ্যে যে আগুনটা আছে সেটাকে দেখায় দাও। ঠিক আছে, দেখো এখানে চতুর্থ অধ্যায় যেটা, এখানে আমরা কি কি পড়বো? অর্থনৈতিক জীবনধারা। অর্থনৈতিক জিনিসটা কি আসলে তোমাকে আমি বেসিকটা বুঝাই দিই, এটা পরীক্ষা আসবে না। অর্থনৈতিক জিনিসটা কি, যে আমাদের এই যে জীবনধারা চলতেছে, তুমি সকালে ঘুম থেকে ওঠো, কি করো? ঘুম থেকে উঠে কি একদম একটু করো, তারপর কি একটা ব্রাশ দিয়ে দাঁত মাজো, করতেছো। এই যে ব্রাশ দিয়ে দাঁত মাজো, ব্রাশটা তুমি, এই যে তোমার পেস্টটা কিনতেছো, তুমি তাও বাথরুমে যাও, বাথরুমে যাওয়ার পর তুমি কি কি দেখো সেখানে? সেখানে প্রত্যেকটা জিনিস তোমার কিনতে হয়েছে, মাঝে মাঝে কিনতে হয়। বাথরুমে তোমার কি বাথরুম পরিষ্কার করার যে টয়লেট্রিজ আছে, বা তুমি যেগুলো ইউজ করো মুখে, তোমার ফেস ওয়াশ, তারপর তোমার সাবান টাবান যা আছে, হ্যান্ড ওয়াশ, সবকিছু কি কিনতে হয়। মানে তুমি ঘুম থেকে উঠা থেকে ঘুমে যাওয়া পর্যন্ত প্রতিটা জায়গায় অর্থনীতি, কেনা বেচা, এগুলো আমাদেরকে বুঝতে হবে, একটু দেখতে হবে। আপাতত জাস্ট এখানে আসার মতো জিনিসগুলো বলি, বাট বেসিক কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম, বাকিটা তুমি নিজে পড়ে নেবা, রিডিং পড়বা। এখানে দেখো গ্রামীণ অর্থনীতি কি। গ্রামীণ অর্থনীতি নিয়ে তোমার কোনো প্রশ্ন আসবে না, গ্রামীণ অর্থনীতি বেসিকটা আলোচনা করে দিই, নিজে পড়ে ফেলতে পারবা। বেসিকটা কি, গ্রামীণ, তোমরা কিন্তু নোট রাখবো অল্প অল্প করে। আমি যা যা বলতেছি সবকিছু লিখতে না পারলেও তুমি নোট রাখো অল্প অল্প করে, যতটুকু সম্ভব। ফুল টাইম কি হাত চলবে, কান চলবে, হাত চলবে, কান চলবে, হাত চলবে, ঠিক আছে? এটাই, এই দুইটা জিনিস ভালো মতো কাজে লাগাবা, কান চোখ হাত একদম একসাথে চলবে সব। তো গ্রামীণ অর্থনৈতিক কাজ কি? মেইনলি গ্রামীণ অর্থনীতি কি বাংলাদেশে দেখো, তুমি যদি গ্রামে যাও, ঠিক আছে, তোমরা অনেকে শহরে আছো, গ্রামে আছো, তোমরা দেখবে কি নদী তীরবর্তী অঞ্চলে ম্যাক্সিমাম কি হাট বাজার, বা নদী তীরবর্তী অঞ্চলে না হলেও যে গ্রামীণ যে অর্থনীতিটা, এটা কিন্তু হাট কেন্দ্রিক। একটা একটা গ্রাম থাকে, একটা হাট থাকে, এলাকার মানুষজন কি, তার পেঁপে গাছে পেঁপে হয়েছে, তার পুকুরে মাছ হয়েছে, সবকিছু তারা কি নিয়ে হাটে যাচ্ছে, সে হাট থেকে সে আবার এগুলো বিক্রি করে সে কি কিনে আনতেছে। বাসায় বাচ্চা থাকলে তোমাদের মতো কি পেঁয়াজু আনতেছে, বিস্কিট আনতেছে, বাসার জন্য কি সবজি আনতেছে, তারপর সাবান আনতেছে, তেল আনতেছে, যা যা লাগে। তো অর্থনীতি বুঝতে পারছো, এটা হাট কেন্দ্রিক, হাটেই থেকেই সবকিছুকে আবার সার্কুলেট হচ্ছে। এটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, ঠিক আছে? তারপর আমরা এখানে কি দেখবো, যে গ্রামীণ অর্থনীতির গুরুত্বটা কি। এই গ্রামীণ অর্থনীতির গুরুত্বটা কি, তোমরা দেখবা যে এই যে আমাদের, তোর একটা এক্সাম্পল দিই, ঢাকার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে কারওয়ান বাজার। এই কারওয়ান বাজারে কিন্তু অনেক জিনিস তুমি পাবা, এগুলো কই থেকে আসতেছে বলতো? সারা দেশ থেকে এখানে আসতেছে। তো গ্রামীণ অর্থনীতি কিন্তু আমাদের সারা দেশের অর্থনীতির একটা বড় অংশের যোগান দেয়। মেইনলি জিনিসগুলো কি গ্রামে তৈরি হয়, শহরে এসে কি প্রসেস হয়। যেমন চাল, চাল তৈরি হচ্ছে গ্রামে, কিন্তু চাল যে তোমার প্যাকেটিং করে বিক্রি করা হচ্ছে, বস্তাজাত করে, এটা কি কোথায় করা হচ্ছে? শহরে করা হচ্ছে। তো এইভাবে কিন্তু গ্রামীণ অর্থনীতি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো শহরের অর্থনীতি। শহর অর্থনীতি কি, এখানে দেখো পড়ার টাইমে কিন্তু কিভাবে দাগাবা সেটা কি দেখো, এই যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% কি শহরাঞ্চলে বসবাস করে, এটা একটু খেয়াল রাখবা। একটু ওয়েট করতে পারেন। আচ্ছা, তোমরা একটু সবাই একটু ওয়েট করো একটা সেকেন্ড, সবাই একটু ওয়েট করো, তোমরা একটু ওয়েট। আচ্ছা,
ওকে, তোমাদের কোনো প্রশ্ন নাই, তার মানে বুঝতে পারছো? ওকে, তারপর দেখো আমাদের শহর অর্থনীতি জিনিসটা কি। এই যে আমাদের শহরে কি হচ্ছে, বিভিন্ন মিল, ফ্যাক্টরি, বিভিন্ন অফিস টফিস। যারা শহরে থাকো, জারিন তাসনিম, তুমি কিন্তু এখনো মিউট করোনি নিজেকে। তোমার কিন্তু সাউন্ড আসছে এখানে, বাসার সাউন্ডটা। তুমি হচ্ছে এক কাজ করো, মিউট করে ফেলো একটু। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, করতে পেরেছো, এক্সিলেন্ট। শহর অর্থনীতি কি, শহরে মেইনলি কি অফিস, তোমার ফুটপাতে মানুষ থাকতেছে, তোমার পার্ক, তারপর রেল স্টেশন, শহরে মানে সব জায়গায় চাকরি। তো মানুষ কি এখানে শহরে আসতেছে, এইভাবে শহর অর্থনীতি চলতেছে। এগুলো থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে কই থেকে, শহর অর্থনীতির গুরুত্বটা কি, রিডিং পড়বা। প্রশ্ন আসবে তোমার এই এখান থেকে, যে বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ। তোমাকে আমি এটা 3 স্টার দিব এই চ্যাপ্টারের। তোমাকে আলোচনা করতে দিবে যে বাংলাদেশের অর্থনীতির খাত সমূহ কি কি, আলোচনা করবা। বাংলাদেশের অর্থনীতির 5টি খাত আলোচনা করো। তখন তুমি কি করবা, এই যে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এইগুলো তুমি আলোচনা করবা। এগুলো খুবই সহজ, বই পড়লেই তুমি বুঝতে পারবা, এখানে আমি টাইম দিব না। তারপর দেখো বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, মানে বাংলাদেশের অর্থনীতি কি কি সম্ভাবনা আছে, মানে সামনে বাংলাদেশ একটা অর্থনৈতিক পরাশক্তি হিসাবে কি কি কাজ করতে পারবে ইন ফিউচার, সেই জিনিসটা এখানে দেখো। এগুলো পড়বা একটু, মানে খুব আহামরি কিছু না, নিজে পড়লেই পড়তে পারবা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা এখন তোমাকে দেখাই দেবো, এটা 2 স্টার। অর্থনৈতিক উন্নয়নের পথ, মানে বাংলাদেশের অর্থনীতি কিভাবে উন্নয়ন হইতে পারে। কি কি দেখো, জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তর করা। জনসংখ্যা জিনিসটা কি, বাংলাদেশের জন্য জনসংখ্যা একটা বার্ডেন, একটা বোঝা। কিন্তু যখন জনসংখ্যাকে তুমি জনশক্তিতে রূপান্তর করতে পারবা, তখন কি সেটা কি একটা ভালো কিছু হবে। তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, তুমি কি হবা, জনশক্তি। ঠিক আছে, তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো, তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করে কিছু না করতে পারো, তুমি কি বোঝা হবা। তোমাকে বলছি না, তুমি খারাপ ভাবে বলছি না, তুমি তোমার ফ্যামিলির কাছে বোঝা হবা না, কিন্তু তুমি কি রাষ্ট্রের জন্য কিন্তু বোঝা। তুমি যদি ভালো কিছু না করতে পারো, সো তোমার টার্গেট থাকবে ঠিক মতো পড়াশোনা করা, রাষ্ট্রে যাতে বোঝা না হও, ফ্যামিলির জন্য বোঝা না হও, তোমার যাতে বেকার না থাকতে হয় জীবনে, তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তোমার ভবিষ্যৎ চিন্তা করতে হবে। তুমি যদি এই 3টা মাস ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে, তোমার লাইফ কোন দিকে যাবে তুমি ভাবতেও পারবে না। আমি একটা গ্রামের ছেলে ছিলাম, গ্রামে আমি থাকতাম, আমি ক্যারেট কোচিং করলাম, আমি ক্যারেট কলেজে পড়াশোনা করলাম, আমার লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। মানে আমি যদি ক্যাডেট কলেজে চান্স না পেতাম, আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না আজকে। আমি আজকে যা হয়েছে সম্পূর্ণটা ক্যাডেট কলেজের একটা কি, সেখান থেকে আমি হয়েছি। আমার ভেতরে যারা ছিল, তারা সবকিছুকে বের করে এনেছে। সো তুমিও কিন্তু পারবা। ঠিক আছে, এখানে আমাদের অনেক সময় অনেক কিছু মনে হয় যে হ্যাঁ, আমি হচ্ছে পারবো না, আমি হচ্ছে আমার ফ্যামিলি এত ওইভাবে এত ধনী ফ্যামিলি না, আমি মধ্যবিত্ত ফ্যামিলির, বা আরো আছে যে আমার ফ্যামিলি বড় লোক, আমি পড়াশোনা করবো না, এমন না। তোমার নিজের পড়াশোনা তোমার নিজের কাছে। মানে একটা আমি কথা সবসময় বলি তোমাদেরকে, যে এই কথাটা তুমি সবসময় লিখে রাখবা। সবাই লেখো এই কথাটা, তুমি তুমি কি করবা, তোমার টেবিলে লাগায় রাখবা। এডুকেশন, এডুকেশন ইজ দ্য গ্রেট ইকুয়ালাইজার। এডুকেশন ইজ দ্য গ্রেট ইকুয়ালাইজার মানে কি, মানে শিক্ষা সবচেয়ে বেশি জিনিসগুলোকে কি সমান করে। মানে একটা মন্ত্রীর ছেলে যে জায়গায় যেতে পারবে, একটা প্রধানমন্ত্রীর ছেলে যে জায়গায় যেতে পারবে, একটা কৃষকের ছেলে, একটা দিনমজুরের ছেলেও সেম জায়গায় যাইতে পারে। কিভাবে, একমাত্র পড়াশোনার মাধ্যমে পসিবল এটা, একমাত্র। সো তোমাকে পড়াশোনা করতে হবে। খালি পড়াশোনা করলেই হবে না, গাধার মতো পড়তে হবে, কার মতো, শিয়ালের মতো পড়তে হবে। কিভাবে, শিয়াল কি প্রাণী, কেমন প্রাণী, ধূর্ত প্রাণী। বুদ্ধিমানের মতো পড়তে হবে, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আমি তোমাকে বলবো না তুমি মানে পরিশ্রমী হও, তুমি হবে কি, কৌশলী। পরিশ্রম আপনা আপনি করবে। একটা শেয়াল কখন পরিশ্রম করে, যখন তার কি খাবার লাগবে, তার দরকার, সে কিন্তু তখন ঠিকই পরিশ্রম করে। কিন্তু সে কি করবে, সবসময় শর্টকাট। শর্টকাট মানে এমন না যে হ্যাঁ একটা দুটা বলো, এমন না। মানে তুমি তোমার পড়াটাকে ইজি করবা, বুঝে বুঝে পড়বা। মানে মুখস্থ করে না, বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। শীট মুখস্থ করলে হবে না, শীট অনেকেই মুখস্থ করে। চান্স পাবে কারা, যারা বুঝে বুঝে মুখস্থ করবে তারা। সো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। ওকে, সো এই কথাগুলো, এতগুলো কথা আমি কেন এখানে বললাম, কারণ তোমার আগে নিজের মধ্যে রিয়ালাইজেশন আসতে হবে যে আমি ক্যাডেট কলেজে কেন পড়বো, সেটা আগে তোমাকে বুঝতে হবে। তারপর দেখো, এই যে কৃষির উন্নতি করতে হবে, তারপর প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এগুলো তোমরা সবাই জানো। শিল্পের প্রসার করতে হবে, শিল্প কারখানা বাড়াতে হবে,
পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করতে হবে, পরিকল্পনা লাগবে, তোমার লাইফে পরিকল্পনা দরকার। তোমাকে আগে পরিকল্পনা করতে হবে তোমার সিলেবাস কতটুকু বাকি। 3 মাস আছে, আমি কিছুই পারি না, আমি পড়াশোনা ছেড়ে দিব, আমি প্রস্তুতি নিব না। নো, এমন করলে তো হবে না। তোমাকে পরিকল্পনা করতে হবে। 3 মাস আছে, তোমার ফ্রেন্ড যদি 6 ঘন্টা করে পড়ে, তুমি 12 ঘন্টা করে পড়ো। আমরা কিন্তু পড়েছি এরকম। আমি কিন্তু যখন ক্যারিয়ার কলেজে পরীক্ষা দিয়েছি, আমি কিন্তু এরকম এমন হয়েছে আমি দিনে 4 ঘন্টা ঘুমাতাম, 3 রাত পড়তাম। কারণ আমার মধ্যে ওই স্বপ্নটা ছিল। স্বপ্ন দেখতে হবে। একটা কথা আছে কিন্তু এপিজে আব্দুল কালামের, সে কথাটা কি? স্বপ্ন সেটা নয় যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো স্বপ্ন দেখতে শিখতে হবে। আচ্ছা, তারপর দেখো যে দক্ষ জনশক্তি তৈরি, মানব সম্পদ জিনিসটা কি? এই যে মানব সম্পদ, এই মানব সম্পদ জিনিসটা কেন বইয়ে পড়ানো হচ্ছে বুঝো? তোমাদের যাতে তোমরা পড়াশোনা করো এই জন্য জিনিসগুলোকে পড়ানো হচ্ছে। মানব সম্পদ কি? মানে আমাদের দেশে যত জনসংখ্যা আছে, তারা যাতে যদি কাজ করতে পারে, তারা যদি মানে দক্ষ হয়, তারা যদি টাকা উপার্জন করতে পারে, তারা কি মানব সম্পদ। যারা বেকার তারা কি রাষ্ট্রের জন্য বোঝা। এগুলো একটু পড়বা, আহামরি কঠিন কিছু না। তারপরে এই যে জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার কিছু উপায় আছে, সেগুলো পড়বা, আহামরি কিছু না। এই চ্যাপ্টার ইজি, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম। যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে সামনে আছে আমাদের, দেখো। সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এখানে তাড়াতাড়ি আসো, দাগাও কি কি পড়তে হবে। রাষ্ট্রের যে ধারণাটা, এটাকে একটা কি 4 স্টার দাও। এখান থেকে কি প্রশ্ন আসে? এখানে কি একটা রাষ্ট্র হওয়ার জন্য 4টা গুণাবলী দরকার। 4টা গুণাবলী দরকার, কি কি? দেখো ইজি, খালি মন দিয়ে শুনো একবার করে। জনসমষ্টি মানে জনসংখ্যা দরকার। ওকে, বাংলাদেশ রাষ্ট্রে কি জনসংখ্যা আছে? আছে, অনেক। আমাদের প্রায় 18 কোটি জনসংখ্যা বর্তমানে। ভূখণ্ড আছে আমাদের 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের কি জনসমষ্টি আছে। ওকে, তারপরে কি সরকার, আমাদের দেশে কি সরকার আছে বর্তমানে। সরকারটা সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার, বা ইংলিশে কি বলে ইন্টারিম গভর্নমেন্ট। অন্তর্বর্তীকালীন কেন বলা হয় জিনিসটাকে? কারণ তোমার 2টা গণতান্ত্রিক সরকারের মাঝে একটা সরকার, যেটা কি আমাদের একটা ক্রাইসিস থেকে এসেছে, একটা বিপ্লব থেকে এসেছে, এটাকে আমরা কি বললি এখন অন্তর্বর্তীকালীন সরকার। ওকে, আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো মতো বুঝতে হবে, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব জিনিসটা কি? সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের মেইন গুণাগুণ কি সেটা? একটা রাষ্ট্রকে যে জিনিস অন্য সব রাষ্ট্রের থেকে আলাদা করে, বাংলাদেশ রাষ্ট্র যে আলাদা, বাংলাদেশ রাষ্ট্রে বাংলাদেশি গভর্নমেন্টের কথাই চলবে, বাইরের কেউ এসে যা তা করতে পারবে না, সেটাকে বলে সার্বভৌমত্ব। বুঝতে পেরেছ? যেমন বর্তমানে ফিলিস্তিনের কিন্তু জনসমষ্টি আছে, ভূখণ্ড আছে, সরকার আছে, কিন্তু কি এই সার্বভৌমত্বটা কি নাই। এই কারণে কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের উপর মানে তারা আক্রমণ করছে, যা ইচ্ছে তাই করছে। ঠিক আছে, সো এইখানে দেখো বাংলাদেশে কিন্তু সবগুলোই আছে। সো তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে বাংলাদেশ কেন একটি আদর্শ রাষ্ট্র, ব্যাখ্যা করো। সবাই ব্যাখ্যা করতে পারবা কিনা? ইয়েস অর নো, চ্যাট বক্স। স্বর্ণ চ্যাট বক্সে। আচ্ছা, আমাদের এখানে প্রশ্ন আছে কিছু যে, ওয়েট, আই হ্যাভ এ কোয়েশ্চেন। জারিন তাসনিম, তোমার কোয়েশ্চেনটা বলো। না, জারিন তাসনিম, তোমার। স্যার না আপনি বাবা, যে আমরা সব বেঞ্চমার্কের সবাই একটু যে মিউট রাখি আমরা। আচ্ছা জারিন তাসনিম একটু পরে বলো। আপনারা হচ্ছে কি যারা গার্ডিয়ান আছেন, কথা বলার আগে একটু দেখবেন যে মাইকটা অফ কিনা, তারা হলে অন্যদের কিন্তু সমস্যা হয় ক্লাসে। ঠিক আছে, জারিন তাসনিম এখন একটু বলো। স্যার আপনি যে আমাদের 20 মার্কের কিছু প্রশ্ন দিয়েছেন ওটা যে তৈরি করতে হবে এগুলোকে 20 মার্কের প্রত্যেকটা অধ্যায় থেকে 20 মার্ক করে নিব। ইয়েস, প্রতিটা অধ্যায় পড়ে ফেলবে এন্ড এই কোশ্চেন গুলো বানাবে সবাই। অনেকে বলেছো যে স্যার এই কোশ্চেন গুলো তো ইম্পর্টেন্ট নাও হতে পারে। তুমি তো বুঝো কোনগুলো ইম্পর্টেন্ট, বুঝো না তোমরা? ইম্পর্টেন্ট না হোক, কোশ্চেন তাও বানাতে হবে। আমি কেন দিয়েছি, আমি এই কাজটা কেন দিলাম, এই জিনিস তুমি আজকে বুঝতে পারবে না। এই জিনিসটা তুমি বুঝতে পারবে আজ থেকে 1 সপ্তাহ পরে, যে স্যার কেন আমাকে দিয়েছিল। এখন আমি যেটা বলছি তোমরা বানাও, তোমার কাছে যেটাকে কোশ্চেন মনে হয় তুমি সেটাই বানাও। এটা ইম্পর্টেন্ট হোক না হোক, তুমি এটা বানাও। তুমি 1 সপ্তাহ পরে বুঝতে পারবা কেন দিয়েছিলাম। ওকে, স্যার এটা কি শুধু আমরা রিডিং করবো? রিডিং পড়বা বলতে কি, তোমার ধরো যে যে পার্টগুলো আমি দেখাচ্ছি, যেমন ধরো এই যে এই পার্ট 4 স্টার, এগুলাকে তুমি পড়বা কি বড় প্রশ্নের মতো করে, যেগুলোকে আমি দাগিয়ে দিচ্ছি এখান থেকে, যেমন মাঝে একটা পার্সেন্টেজ, একটা ছোট একটা ইনফরমেশন, এগুলো কি ছোট প্রশ্ন বানাবা। বুঝতে পেরেছো? ইয়েস নো, ভেরি গুড, কিছু বলো।
নাই, হাওয়া হয়ে গেছো? ওকে, আচ্ছা, ঠিক আছে। তো তোমরা কি সার্বভৌমত্ব জিনিসটা বুঝতে পেরেছো সবাই? বলো তো আমাকে, ইয়েস অর নো। হ্যাঁ, আচ্ছা, যারা বুঝো নাই আমি আবার বলি। দেখো, সার্বভৌমত্ব জিনিসটা কি? রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এইটাই হচ্ছে সার্বভৌমত্ব। এটা কি জিনিসটা? এ ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরের যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে। এবং সবাই একটু মিউট রাখো, সবাই মিউট রাখো। এটা কিন্তু তোমাদেরকে লক্ষ্মী বাচ্চা বলছি আমি সবাইকে। আচ্ছা, আব্দুল মান্নান যার আইডিটা, আপনি একটু এখানে মিউট রাখতে হবে, আপনার এখান থেকে কিন্তু সাউন্ড আসছে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে এরপর থেকে তোমরা যারা ক্লাসে জয়েন করবা, তোমরা একটু তোমার মানে মিটিং এ জয়েন করার টাইমে তোমার নামটা হচ্ছে নিজের নাম দিবা। তাহলে দেখা যাবে যে আমি এখানে তোমার ধরো যে ডাকছি আব্দুল মান্নান নামে, হয়তো বা তোমার আব্বুকে আমি ডাকছি, জিনিসটা একটু মিসকমিউনিকেশন। ঠিক আছে? So এরপর থেকে সবাই একটু আপনার বাচ্চাদেরকে বা তোমরা যারা আছো, তোমরা পারো যারা, তোমরা একটু নিজেদের মতো করে একটু নামগুলোকে চেঞ্জ করে রাখবা। ওকে, থ্যাংক ইউ। সার্বভৌমত্ব জিনিসটা কি? যে একটা রাষ্ট্র সে কি করবে না করবে সেটা অন্য কোন রাষ্ট্র সেখানে কি নাক গলাতে পারবে না। এইটাই হচ্ছে কি সার্বভৌমত্ব, বা বাইরের রাষ্ট্র এসে তাকে কোনো কিছু করতে বাধ্য করতে পারবে না। এটাকে আমরা কি বলি? সার্বভৌমত্ব। ঠিক আছে? তো দেখো, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেমন, একটু আগে কিন্তু বলে আসলাম যে বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র কিনা। সে কারণে কি দেখবো আমরা, বাংলাদেশে দেখো জনগোষ্ঠী আছে অনেক, 18 কোটির মতো। ভূখণ্ড আছে, তোমরা ছোটবেলা থেকে কি মুখস্থ করতেছো? 1,47,570 বর্গ কিলোমিটার, এটাও আছে আমাদের। তারপর দেখো এখানে সরকার আছে, সার্বভৌমত্ব আছে। তার মানে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ। সো এই চ্যাপ্টার থেকে তুমি কেমন প্রশ্ন বানাইতে পারো? তুমি কিন্তু একটা প্রশ্ন এভাবে বানাইতে পারো যে ফিলিস্তিন কেন একটি সার্বভৌম, ফিলিস্তিন কেন একটা আদর্শ রাষ্ট্র না? তখন কিন্তু তুমি লিখতে পারো প্রশ্নের উত্তর এভাবে যে ফিলিস্তিন একটি আদর্শ রাষ্ট্র নয়, কারণ একটি রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদান দরকার। আমরা দেখি যে ফিলিস্তিনের সার্বভৌমত্ব নেই। তখন তুমি সব উপাদান নিয়ে আলোচনা করলা, বললা যে ফিলিস্তিনের জনসংখ্যা আছে, ফিলিস্তিনের ভূখণ্ড আছে, ফিলিস্তিনের সরকার আছে, কিন্তু ফিলিস্তিনে কি নাই? সার্বভৌমত্ব নাই। ঠিক আছে? তোমরা কি আমাকে ধরতে পারছো? চ্যাট বক্স, ইয়েস অর নো? ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমরা হচ্ছে ইয়েস দেওয়ার পরে আমাকে একটা জিনিস বলবা, ছোট একটা জিনিস, যে আমি কি বেশি ফাস্ট যাচ্ছি কিনা, আমি কি বেশি দ্রুত পড়াচ্ছি কিনা। আমি কিন্তু এগুলো সহজ জিনিস দেখে দ্রুত পড়াচ্ছি, কারণ সামনে কিন্তু অনেক কিছু বাকি আছে জিকের। তখন আমি টাইম নিয়ে যত্ন করে পড়াবো। বাট এই জিনিসগুলো আগে আমি শেষ করতে চাচ্ছি আগে। তোমরা কি বলতো? নো, নো। আচ্ছা, একজন বলেছে জি স্যার। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে জি কে বলেছে, সে হচ্ছে একটু বলো আসলে কেন। আচ্ছা, মোহাম্মদ খায়রুল আলম যে বলেছে, যে আইডি থেকে আর কি, মানে স্টুডেন্ট, একটু বলো আমাকে যে আমার পড়ানো কি বেশি দ্রুত মনে হচ্ছে, তুমি ধরতে পারছো না এমন কিছু? ইয়েস স্যার, আমি ধরতে পারছি পড়াটা। ও আচ্ছা, হ্যাঁ, তুমি ধরতে পারছো সেটা না, মানে যারা ধরতে পারছে না আমি তাদেরকে খুঁজছি আর কি। আচ্ছা, যারা ধরতে পারছো না তারা একটু বলবা। আচ্ছা, নর্মাল স্পিড, ওকে ওকে, ঠিক আছে। মানে কারণ কি, ধরো যে আমাদের আবারও বলি, এইগুলো আমরা টাইম নিয়ে তাড়াতাড়ি শেষ করে আমরা বিজিএস বই, আমরা হচ্ছে আইসিটি বই, এই দুইটাকে আমরা শেষ করে ফেলবো এই সপ্তাহে। শেষ করে আমরা সায়েন্সকে ধরবো, আমরা সায়েন্স ধরে একদম অপারেশন করবো, বুঝতে পারছো? সায়েন্সের চ্যাপ্টার ধরে ধরে এটা খেয়ে ফেলবো একদম, আমরা ভেজে ভেজে খাবো। ঠিক আছে? তারপর আমরা কি করব, জিকেতে যাব। তারপর আমরা এগুলো আবার রিভিশনে আসবো। তারপর আমরা জিকে টপিক, আজকে আমরা কি পড়বো? বাংলাদেশের নদ নদী। কালকে কি পড়বো? ইতিহাস। কালকে কি পড়বো আমরা? আন্তর্জাতিক সংস্থা। কালকে কি পড়বো আমরা? জনসংখ্যা, আদমশুমারি, এইসব। তারপর আমরা আরেকদিন কি করবো? উপজাতি। এইভাবে আমরা ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়বো পরে। তো এখন আমরা আগে বিজিএস বইটা আর আইসিটি বই শেষ করে ফেলবো। ওকে, আসো। তারপর দেখো, নাগরিক এবং নাগরিকত্বের ধারণা, এগুলো তোমরা পড়ে আসছো। আমি বেসিক কনসেপ্টটা দেই। নাগরিককে, রাষ্ট্রে বসবাসকারী আমরা সবাইকে নাগরিক, কিন্তু নাগরিক হওয়ার জন্য 4টা গুণাবলী দরকার। এইটাকেও 4 স্টার দাও, বই দেখাও। এই বইয়ের পিডিএফও তোমাদেরকে আমি দিয়ে দিব ম্যাটেরিয়াল হিসেবে, কোনো চিন্তা নাই। নাগরিকের ধারণা কি দেখো, রাষ্ট্রের প্রতি আনুগত্য। তুমি যে রাষ্ট্রে আছো বাংলাদেশে, তোমার বাংলাদেশের প্রতি তোমার আনুগত্য থাকতে হবে। রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, মানে এই রাষ্ট্রে তোমার স্থায়ীভাবে বসবাস করতে হবে। রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য কি? তোমার আব্বু তো একবার ট্যাক্স দেয়, মানে কর দেয়। তারপর তুমি রাষ্ট্রের যে জিনিসপত্র আছে, সম্পত্তি আছে, তুমি সেগুলো নষ্ট করো না, বরং তুমি সেগুলো কি মানে দেখাশোনা করো। ঠিক আছে? তারপর গভর্নমেন্ট যে নিয়ম বানায়, সংবিধান, সেই সংবিধান মেনে তুমি চলো। এটাই তোমার রাষ্ট্রের প্রতি কর্তব্য। তোমার রাষ্ট্র থেকে রাজনৈতিক এবং সামাজিক অধিকার লাভ। রাষ্ট্র থেকে তুমি কি রাজনৈতিক অধিকার পাও? ভোটাধিকার। বাংলাদেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে কি? মানে বাংলাদেশের মালিক কারা? জনগণ।
ডেমোক্রেটিক কান্ট্রি। সো জনগণ যেটা বলবে সেটাই। তো তোমাকে ভোট দিতে হবে, ঠিক আছে? সামাজিক অধিকার কোনটা? সামাজিক অধিকার হচ্ছে তোমার, তুমি সমাজে নিজের মানে ফ্রি ভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে তুমি চলাচল করতে পারবা। নিজের যে আইডিয়া গুলো আছে সেগুলোকে তুমি কি প্রচার করতে পারবা। দেখো, এই যে আমাদের একটা রাজনৈতিক অধিকার, সেটা কি? ভোট দেওয়া। আমাদের কিন্তু ভোটগুলো দিতে হবে কিভাবে? খুবই ভালো মতো। আমরা কাদেরকে ভোট দিব? তোমরা যখন বড় হবা, তোমাদেরকে আমি শিখিয়ে যাচ্ছি তোমাদের শিক্ষক হিসেবে। তুমি ভোট দিবে এমন মানুষকেই যে সৎ, যে সাহসী, যে হচ্ছে কি তোমার জন্য ভালো কাজ করবে, যে মানুষের জন্য ভালো চায়। সেটা বোঝার ক্ষমতা তো মানুষের আছে। তুমি একটা প্লেটে ফুল দিবা আর একটা প্লেট আগুন দিবা, একটা পাগলের সামনে যদি যাও তুমি, পাগল কিন্তু আগুনে হাত দিবে না, ফুলেই হাত দিবে। সো মানুষ বুঝে কোনটা ভালো খারাপ, ঠিক আছে? সো আমরা এই কথাটা বলার কারণ কি, আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা মা বা আমাদের মধ্যে অনেকে, আমরা কিন্তু অনেক সময় কি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভোট দেই, মানুষের কাছে এক কাপ চা খেয়ে ভোট দেই, মানুষের কাছ থেকে এটা করে ভোট দেই। আমাদের এটা করা যাবে না। আমাদের ভোটাধিকার এটা কি প্রচার করতে, মানে আমাদের কিভাবে দিতে হবে? আমরা ভালো মতো, যে যোগ্য, যে ভালো, যে সৎ, আমরা আমাদের, তোমাদের জেনারেশন যারা আছো, তোমাদেরকে যদি আমরা শিখাতে পারি, তাহলে কি আমাদের দেশটা কিন্তু ভালো হবে ইন ফিউচার। পড়াশোনা কিন্তু শুধু তোমার একটা ক্লাস পাশ করার জন্য না। পড়াশোনা শুধু পাশ করার জন্য মুখস্থ করলে কিন্তু হবে না, তুমি পরে পারবে না। তোমাকে ফিল করতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য তোমার বড় একটা ভিশন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সবার ভালোর জন্য কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ সবকিছু অনেক সুন্দর হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আছে। সো এই চারটা গুণাগুণ তোমাকে পড়তে হবে। তারপর দেখো, নাগরিক এবং বিদেশি। নাগরিক কারা? যারা দেশে থাকে তারাই নাগরিক। বিদেশি কারা? যারা দেশে থাকে না, যারা হচ্ছে তোমার দেশে ঘুরতে আসে, তারা হচ্ছে কি বিদেশি নাগরিক, ঠিক আছে? নাগরিকত্ব লাভের উপায়। মানুষ কিভাবে নাগরিকত্ব পায়? নাগরিকত্ব দুই ভাবে পাওয়া যায়, একটা জন্মসূত্রে, একটা কি অনুমোদন সূত্রে। এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো, তুমি তোমার ফ্যামিলি ঘুরতে গিয়েছো চায়না, চায়না বাদ দিলাম, ইতালি ঘুরতে গিয়েছো। ইতালি ঘুরতে গিয়ে তোমার যদি একটা ছোট ভাই হয়, তাহলে সে কিন্তু ইতালির নাগরিক হবে। সব দেশ কিন্তু এটা আবার দেয় না, বাট ম্যাক্সিমাম দেশই, ইউরোপের দেশগুলো দেয়। আরেকটা জিনিস ধরো, তোমার আপু তোমাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছে ইউরোপে, সেখানে গিয়ে হয়তো বা সে একটা চাকরি পেয়ে গেছে। সে চাকরি করতে করতে 10 বছর চাকরি করলো। 10 বছর চাকরি করার পরে যখন দেখলো, ইউরোপ যখন দেখতেছে যে এই লোকটা আমার জন্য দরকারি, তাকে আমি নাগরিকত্ব দিতে পারি, তখন সেটা কি অনুমোদন সূত্রে। সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তারপর দেখো, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের আবার দুইটা আছে, একটা কি জন্মসূত্র নীতি, একটা কি জন্মস্থান নীতি। জন্মসূত্র কি? জন্মসূত্র হচ্ছে যে বাবা মা যে দেশের সন্তান ওই দেশের, এইটা একটা। আর জন্মস্থান কি? তুমি ধরো ঘুরতে গেছো, ঘুরতে যাওয়ার টাইমে যে জায়গায় হয়েছে ওই দেশের। দুইটা, একটা বাবা মার জন্ম অনুযায়ী, একটা তোমার জন্ম অনুযায়ী। এটাকে বলে কি জন্মস্থান না জন্মসূত্র। এগুলো দেখলে ইজিলি পারবা। তারপর হচ্ছে তোমার এই যে দেখো এখানে আছে যে জন্মসূত্রে, অনুমোদন সূত্রে। জন্মসূত্রে আবার দুই প্রকার, জন্মসূত্র নীতি ও জন্মস্থান নীতি, ঠিক আছে? এগুলো একটু ভালো মতো পারবা, এগুলো হামারি কিছু না। অনুমোদন সূত্রে কি কি কারণে তোমাকে দিতে পারে, যেমন ধরো যে রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা, সম্পত্তি ক্রয় করা। সবাই মিউট রাখো, মাঝে কথা বলে কিন্তু আমার জন্য অনেক ডিস্টার্ব হয়। সবাই মিউট রাখো। ওকে। তারপর দেখো এখানে চাকরিতে থাকে, ভাষা জানে, সেনাবাহিনী চাকরি করে। এই ধরনের কাজ করলে কি তুমি অন্য দেশের নাগরিকও হতে পারবা, ঠিক আছে? এটা গেল এই চ্যাপ্টারে, এগুলো আমাদের শেষ। দ্বৈত নাগরিকত্ব কি? একটা মানুষ যখন দুইটা দেশের নাগরিকত্ব পায়, যেমন কি হবে, তোমার বাবা মার জন্ম কি বাংলাদেশে, তুমি বাংলাদেশের নাগরিক। তোমার বাবা মা ঘুরতে গেছে ইতালিতে, তোমার জন্ম ইতালিতে হয়ে গেছে, তুমি কি ইতালির নাগরিকত্ব পাইলা। এটাকে বলে কি দ্বৈত নাগরিকত্ব। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। নাগরিক দেশের উন্নয়নে সে যদি ভালো কাজ করে, তা তোমার এখন বর্তমানে নাগরিক হিসাবে যেটা কাজ, সেটা হচ্ছে কি তোমার টিচার যেটা বলতেছে, আব্বু আম্মু যেটা বলতেছে সেটা করবা। সেটাই তোমার কি তোমার নাগরিক হিসেবে ভালো কাজ। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট, চমৎকার, তোমরা অনেক ভালো বুঝো। তারপর দেখো বাংলাদেশের পরিবেশ। এই অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে কঠিন কিচ্ছু নাই। এই অধ্যায় হয়তো দুনিয়ার সহজ অধ্যায়। এই অধ্যায় খালি রিডিং পড়বা দুইবার। এই অধ্যায়ের মধ্যে তেমন কিচ্ছু নাই, জাস্ট রিডিং পড়বা। আর ক্লাস শেষে অবশ্যই গ্রুপে বলবা, স্যার একটা ডকুমেন্টারি দেওয়ার কথা ছিল, একটা ভিডিও দেওয়ার কথা ছিল, স্যার আমাকে সেই ভিডিওটা দেন। তোমাদের সবাইকে আমি একটা ভিডিও দিব, সেই ভিডিওটা সবাই আজকে দেখে ফেলবা, কিন্তু এখন না, ক্লাস শেষ সবাই মনে করাবা আমাকে। এই যে আপনার গেল। তারপর হচ্ছে দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু একদম মানে কিচ্ছু নাই প্রশ্ন বানানোর মতো, কিন্তু 20টা প্রশ্ন তোমার তাও বানাতে হবে বের করে করে।
তারপর দেখো এখানে কি আছে, সপ্তম অধ্যায়, শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, সামাজিকীকরণ। আচ্ছা, এখানে সামাজিকীকরণ জিনিসটা একটু তোমাকে আমি বোঝাই ইন শর্ট। সামাজিকীকরণ জিনিসটা কি? সামাজিকীকরণ মানে হচ্ছে তোমার সোশ্যালাইজেশন। মানে কি? মানে হচ্ছে কি, তুমি ছোটবেলা থেকে, আচ্ছা তোমাদের ক্লাস হচ্ছে কি 40 পর্যন্ত হওয়ার কথা ছিল, বাট আমি আরেকটু বাড়াবো। তোমরা কেউ ক্লাস থেকে লিভ নিও না, ফুল টাইম থাকবা, ঠিক আছে? আমাদের সময় কম, আমি যতটুকু টাইম পারবো এক্সট্রা ক্লাস নিবো তোমাদের। আশা করি কারো সমস্যা নাই, তাই না? ওকে। তো দেখো, সামাজিকীকরণ জিনিসটা কি? সামাজিকীকরণ মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তুমি ছোটবেলা থেকে তুমি আস্তে আস্তে বড় হও সমাজের সাথে মিশে মিশে। যেমন তুমি ছোটবেলা যখন বাচ্চা ছিলা, ওয়া ওয়া, যখন তুমি কি বেবি শার্ক ডু 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 এসব গান শুনতে না একটা সময় তুমি, বা তোমার বাচ্চা ছোট ভাই বোন শুনে, তো এইটা তুমি যখন শুনতা, তখন তুমি কি বাচ্চা ছিলা, তখন কি তুমি কিছু খাইতে চাইলে কি করতা? তখন তো কান্নাকাটি করতা। আব্বু আম্মু, তোমার আম্মু বুঝতে পারতো কি যে বাচ্চা খাওয়ার টাইম হয়েছে, তুমি খাইতো তখন। এখন তোমার কি হয়, খাবার খিদে লাগলে কি বলতে পারো, এটা এক ধরনের জিনিস। তারপর তুমি আস্তে আস্তে যখন পরিবারে বেড়ে উঠলা, তুমি বুঝলা যে কার সাথে কেমন করতে হয়, আব্বু আম্মুর সাথে কেমন করতে হয়, দাদু দাদির সাথে কেমন করতে হয়, ভাই বোনের সাথে কেমন করতে হয়, এটা কিন্তু বেড়ে ওঠা। তোর আব্বু আম্মু তোমাকে শিখালো যে বাইরে কাউকে দেখলে সালাম দিবা, এভাবে চলবা, বড় কাউকে দেখলে কারোর সাথে বেয়াদবি করবা না, ভালো ব্যবহার করবা, শিক্ষককে রেসপেক্ট করবা। এইগুলা হচ্ছে সামাজিকীকরণ। তারপর তুমি স্কুলে খেলতে, আরেকটু বড় হয়ে পাড়ায় খেলতে গেলা, বা তুমি ছাদে খেলতে গেলা বাসায়, আর ফ্রেন্ড পাইলা। সেখান থেকে কি তোমার ফ্রেন্ড বল, এই জানিস আজকে আমি এই একটা ইয়া দেখছি, সেই একটা জিনিস, আমি একটা অ্যানিমে দেখছি, জাপানিজ অ্যানিমে, এই তুই জানিস যে আমি কে পপ শুনি। মানে এই যে কথাবার্তাগুলো, তুমি কি ওর মাধ্যমে একটা জিনিস শিখতেছো, ওর মাধ্যমে একটা জিনিস শিখতেছো। তুমি ক্রিকেট খেলতে গেছো, তুমি বলা যায় তুই কি বিরাট কোহলির ব্যাটিং জানিস, সেই ব্যাটিং করে চমৎকার স্টাইল। তো এরকম ভাবে তুই জানিস মেসি কি ভালো ইয়া খেলে, ফুটবল খেলে। সো এইভাবে তুমি দেখতে পারবা, তুমি অনেক কিছু কিন্তু তোমার আশেপাশে ফ্রেন্ডদের কাছে শিখতে পারতেছো। এইটাকে আমরা কি সামাজিকীকরণ বলি। তারপর তুমি মসজিদে যাও, মসজিদে তুমি ধরো এই কোরআন শিখতে যাও, তখন কি আলিফ বাতা পড়ো তুমি, সেখানে গিয়ে কিছু একটা শিখো। তোমার যে ইমাম আছে সে কিন্তু বলে যে এইভাবে এইভাবে করতে হবে, এই কাজ এইভাবে করতে হবে। তো এইগুলাও কিন্তু আমরা কি আস্তে আস্তে শিখি। তারপর তুমি স্কুলে যাও, তোমার টিচার শেখাচ্ছে তোমাকে, তোমার ফ্রেন্ডরা শেখাচ্ছে একটা জিনিস, শিখাচ্ছে না ফ্রেন্ডরা, তুমি দেখে দেখে শিখতেছো। ইমিটেশন বলে জিনিসটাকে, ইমিটেশন মানে কি কপি করা, ইমিটেট করা। ইমিটেট ওটা তোমরা জানো না? ইমিটেট মানে কি দেখে দেখে শেখা, অনুকরণ করা। তো তুমি কি এইটাও করতেছো। এই জিনিসগুলোকে আমরা কি বলি, সামাজিকীকরণ। আমাদের আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তুমি এখন সামাজিকীকরণ পড়তে গেলে তোমার কাছে পানি ভাত এটা, তো তুমি না বুঝে যদি পড়তে যেতে কিছুই বুঝতে না। সামাজিকীকরণ এখন কি সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস, 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 ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এখন দেখো যে সামাজিকীকরণ এবং সমাজ জীবনের প্রভাব। সামাজিকীকরণ জিনিসটা কি, আমি যেটা বললাম তুমি জাস্ট খেলে একবার পড়বা, একদম সবকিছু বুঝতে পারবা। এর প্রভাবটা কি? এই সামাজিকীকরণের ফলে কিন্তু আমরা অনেক কিছু শিখি। আমাদের দৈনন্দিন জীবন কিন্তু এর মাধ্যমে সহজ হয়, ঠিক আছে? সামাজিকীকরণের মাধ্যমে, এগুলো একটু দেখবা। সামাজিকীকরণের মাধ্যম, এই জিনিসটা হচ্ছে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জিনিস। মাধ্যম মানে কি বলতো? মাধ্যম, মাধ্যমের ইংলিশটা কি? মিডিয়াম। মিডিয়াম কি? মিডিয়াম হচ্ছে এমন একটা জিনিস, তুমি যাকে দ্বারা ইউজ করে কাজ করো। তুমি যদি ক্যারিয়ার কলেজে চান্স পাও, তোমার মিডিয়াম কি জানো? তোমার মিডিয়াম হচ্ছে, ধরো যে আমরা, ঠিক আছে, আমরা টিচাররা, তোমার আব্বু আম্মু, তোমার অফলাইন যেখানে কোচিং করছে সেটা, তোমার স্কুল, তোমার বড় ভাই, তোমার বড় বোন, এরা হচ্ছে মিডিয়াম। সামাজিকীকরণের মিডিয়াম কি একটু আগে কিন্তু আমি আলোচনা করেছি, এখন দেখলে বুঝবা। প্রথমে বললাম না যে পরিবার, যেখান থেকে তোমার ওয়া ওয়া শুরু হয়েছিল, সেই পরিবার। তারপর তোমার কি দেখো এখানে প্রতিবেশী, তুমি যাদের সাথে কি খেলতে গিয়ে শিখতে পারছো এইসব জিনিস। তারপর শিক্ষা প্রতিষ্ঠান, তুমি এই যে আমাদের এখানে শিখতে আসছো, তুমি তোমার স্কুলে শিখতেছো এইটা। তারপর এখানে দেখো কি আছে, খেলা ও পড়ার সাথী এরা আছে। তারপর ধর্ম, ধর্ম থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি। তোমার মিথ্যা কথা বলা যাবে না, সবসময় সত্যবাদী থাকতে হবে, চুরি করা যাবে না, আব্বু আম্মুকে রেসপেক্ট করতে হবে, সিনিয়রকে রেসপেক্ট করতে হবে। কই থেকে শিখেছি আমরা? ধর্ম থেকে। ধর্ম একটা মিডিয়াম। গণমাধ্যম, গণমাধ্যম কি? গণমাধ্যম হচ্ছে তুমি যাদের মাধ্যমে একটা তথ্য একদম ভালো মতো ছড়ায়। যেমন কি সোশ্যাল মিডিয়া হতে পারে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলো আছে। তারপর তোমার দেখো এখানে কি আছে, এই যে তুমি নিউজ চ্যানেল দেখো, নিউজ পেপার দেখো, এগুলা কি? এগুলো হচ্ছে গণমাধ্যম। বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে শিশু শ্রম নিয়ে কথাবার্তা আছে, জাস্ট একবার পড়বা। শিশু শ্রম কি? একটা শিশুকে দিয়ে মানে কাজ করানো, যেটা অনৈতিক সেটা। শিশু শ্রমের কারণ কি? প্রধান কারণ কি? দারিদ্রতা। তারপরে কারণ কি হইতে পারে? বাবা মার যে বিচ্ছেদ সেটা। বাবা মা একসাথে না থাকলে বাচ্চা কি ভালো মতো কাজ করতে, মানে তার কি, তার ফ্যামিলি নাই, কিছু নাই, তার জায়গা নাই, সে কি তখন শিশু শ্রমের দিকে যায়। তারপর শিশু শ্রমের যে প্রভাব, কি প্রভাব? দেশের একটা ভবিষ্যৎ যে বাচ্চারা
যেমন তুমি কিন্তু অনেক লাকি, তোমার কিন্তু অনেক পড়াশোনা করা উচিত, কেন জানো? কারণ তুমি তোমার আব্বু আম্মুকে পেয়েছো। এরকম আব্বু আম্মু সবাই পায় না। তোমার তোমার আব্বু আম্মুর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কখনোই কোনো খারাপ ব্যবহার করা উচিত না। আব্বু আম্মু যখন বকা দিত না ছোটবেলা আমাকে, তোমার মতো বয়সে, তো আমিও ভাবতাম যে না, আব্বু আম্মু কি করতেছে এটা, একদিন তো আমি দেখে নিব আব্বু আম্মুকে, আমি বড় হলে আব্বু আম্মুকে আমিও বকা দেবো একটা সময় সুযোগ পাইলে। কিন্তু আমি যখন বড় হইলাম তখন আমি বুঝতে পারলাম যে না, জিনিসটা তো এমন না। কথাটা কেন বলা, কারণ আব্বু আম্মু যেটা বলে তোমার, তোমার ভালোর জন্য। তোমার আব্বু আম্মু যে কাজটা করে, প্রতিটা কাজ করে তোমার জন্য। সো আব্বু আম্মু যেটা চাই সেটাই করবা, মন খারাপ হলেও সেটাই করবা। ঠিক আছে, এই কথা তুমি আমার কথাটা শোনো, তুমি তুমি জাস্ট 10 বছর পরে বুঝতে পারবে যে আব্বু আম্মু কেন বলতো জিনিসগুলো। এখন আমরা বুঝি কেন বলতো। ঠিক আছে, প্রতিটা জিনিস করে তোমার জন্য, সো মন দিয়ে পড়তে হবে। তারপর দেখো এখানে এগুলো তুমি রিডিং করলে পারবা, আমাদের আহামরি কিছু না। এরপর দেখো যে শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব। যারা তোমার কিছু শিশু আছে যারা কাজ করে, তুমি দেখবা হোটেলে খাবার দিচ্ছে, দোকানে বিক্রি করছে, এই শিশুদের প্রতি আমাদের মনোভাবটা ভালো হওয়া উচিত। তারা যাতে নিজেরা নিজেদের ছোট মনে না করে, তারা যাতে নিজেদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে, আমরা পারলে তাদেরকে সাহায্য করবো নানাভাবে। ওকে, এগুলো পরীক্ষা আসার মতো জিনিস না। এরপর আছে আমাদের যে চ্যাপ্টারটা, বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা। তোমরা যারা এখানে ভর্তি হয়েছো অনেকে হয়তো বা আমার একটা ক্লাস করেছো, ডেমো ক্লাস, আন্তর্জাতিক সংস্থা। ওই সংস্থাগুলো সহ এখানে বেশ কিছু সংস্থা নিয়ে আলোচনা আছে। যেমন দেখো যে এখানে তোমার সার্ক আছে, এগুলো পড়াবো, আসিয়ান আছে, আসিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর আছে ন্যাম। খুবই এই চ্যাপ্টারটাও আমি, তুমি চ্যাপ্টার 2 যেটা, সেটা বলছি কি জিকের সাথে পড়াবো। এই চ্যাপ্টারটাও আমি তোমাকে কি জিকের সাথেই পড়াবো, একসাথে চ্যাপ্টারের সাথে আরো এক্সট্রা কিছু জিনিসপত্র পড়াবো। তো আমরা এখন আলাদা করে পড়বো না, বাট তুমি কিন্তু এখন এই সপ্তাহের মধ্যে এই সবগুলো পড়ে তুমি কিন্তু প্রশ্ন বানায় ফেলবা। আচ্ছা, এখন সবাই আমাকে একটু বলো, তোমরা আজকের ক্লাসের সবকিছু বুঝতে পারছো কিনা, মানে ইয়েস অর নো বলো। আজকে ক্লাসে সবকিছু বুঝতে পারলে ইয়েস, ইয়েস। যদি বুঝতে পারছো কিনা ইয়েস। ওকে, আচ্ছা, এখন একটু তোমরা একটু ইয়েস দিবা যে ক্লাসে সবকিছু তোমরা হচ্ছে কি আজকে যে স্পিডে পড়িয়েছি, মানে বিজিএস হিসাবে এটা কি খুব বেশি কষ্ট হয়েছে তোমার বুঝতে? অল ক্লিয়ার, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ক্লাসে শুরুতে যারা ছিল, আচ্ছা, মাহি সিদ্দিকী হাত তুলেছে, বলেন আপনার প্রশ্নটা বলেন প্লিজ, মাহি সিদ্দিকী। ও স্যার, আমরা যে চ্যাপ্টারটা পড়লাম না, সামাজিকীকরণ, এটাও কি অনেক ইম্পর্টেন্ট স্যার? সামাজিকীকরণ, এটা জি জি হচ্ছে জি। কি সামাজিকীকরণে তুমি হচ্ছে দেখো, তুমি কিন্তু এটা বেসিক, তুমি এতদিন তোমার কাছে সবই কঠিন লাগতো, তুমি মুখস্থ করতে, বাট এখন তো বুঝিয়ে দিয়েছি। আচ্ছা মাহি, তুমি আমাকে বলো যে সামাজিকীকরণের কয়েকটা মাধ্যম নিয়ে একটু বলো তো আমাকে, তুমি বইয়ের দিকে তাকায় না, আমার দিকে তাকায় বলো মাহি। স্যার, পরিবার, পরিবার, এরপর তারপর শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, এই যে ভেরি গুড, তোমার বিজিএস তো মুখস্থ করার জিনিস না বাবা। এই যে দেখো তুমি বুঝতে পেরেছো কিন্তু যে সামাজিকীকরণ জিনিসটা যখন তুমি বুঝতে পারবা, তখন তুমি কি নিজে লিখতে পারবা। ঠিক আছে, এই জন্য এই চ্যাপ্টার গুলো সহজ। তোমাকে আমি দেখো এক ক্লাসে কিন্তু চ্যাপ্টার চ্যাপ্টার বুঝিয়ে 6টা চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছি মোটামুটি। কেন? কারণ এই জিনিসগুলো কি সহজ, তোমাকে বুঝতে হবে, না বুঝে মুখস্থ করলে তো হবে না। এখন তুমি বুঝতে পেরেছো, তুমি এগুলো পড়ে ফেলতে পারবা, পরীক্ষা আসলে তুমি ইভেন বানায়ও লিখতে পারবা, তাই না? আচ্ছা, তারপর ইয়েস হচ্ছে স্যার, ফেরদৌসি থ্যাংক ইউ বলো, স্যার। ফেরদৌসি মাইমি যারা আইডি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, আপনি যে সত্য মিথ্যা ছোট প্রশ্ন এমসিকিউ বড় প্রশ্ন যে দিয়েছেন, ওগুলোকে জি হিসাব করবো সব কয়টা অধ্যায় দিয়ে? জি, এগুলো সব অধ্যায়। আজকে থেকে পড়াশোনা খালি, রাতে 6 ঘন্টা ঘুম, ফোন টোন চালানো এক্সট্রা বাদ। যাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এরপর থেকে মানে শুধু কারণে আলোচনা করতে দেখবো, আমি কিন্তু বের করে দিব। পরে তোমার আব্বু আম্মা আমাকে রিকোয়েস্ট করলেও কিন্তু আমি রাখবো না। ঠিক আছে, পড়াশোনা যারা করবা, মানে আমি তোমাদের যারা পড়াশোনা করবা, তোমার বাসায় আমি কিটক্যাট পাঠাবো, চকলেট পাঠাবো প্রতি মাসে। পড়াশোনা করবা না, আমি তোমাকে বের করে দিব। পড়াশোনা করলে তুমি আমাকে যা পাবা সব, যা চাবা সব পাবা। ঠিক আছে, আর পড়াশোনা না করলে তুমি কিছুই পাবা না। ওকে, পড়াশোনা করবা, তোমাকে আমি অনেক আদর করবো। ঠিক আছে, তোমাদের ভালো মতো প্রতি সপ্তাহে, আচ্ছা, তোমরা যাদের নোট প্রতি মাসে, আমি যে কয়টা ক্লাস করাচ্ছি, জিকের 8টা ক্লাস, ইংরেজির 8টা ক্লাস, ম্যাথের 8টা ক্লাস, যে যারা সবাই যে মাসে 32টাই নোট ভালো হবে, যাদের সবগুলা নোট, আমি প্রত্যেকের বাসায় এবার আমার সবচেয়ে পছন্দের বই পাঠাবো, যাও পার্সেল করে। আমার পছন্দের একটা বই, মানে আমার বই, যে বইটা আমি আমার লাইফে সবচেয়ে ভালো লেগেছে, বাট এবং তোমাদেরও পড়তে পারবা, মানে তোমার ব্রেনেও চলবে। এখন পড়বা না, পরে পড়বা না, আমি একটা গিফট পাঠাবো যে স্যার আমাকে গিফট পাঠিয়েছিল। সো যে 32টা নোট এই মাস শেষে আমি যারটা মিলাবো, যার যা যে যে ভালো নোট দিতে পারবা,
সবাইকে আমি একটা করে বই পাঠাবো তোমার বাসায়। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই ট্রাই করবে এটার জন্য। ওকে, এরপর খুশি বলো। স্যার আপনি তো বললেন সবগুলারই হোমওয়ার্ক করতে, কিন্তু আপনি তো এই যে 2টা অধ্যায় বললেন জিকে এর সাথে করাবেন, তাহলে কি এই 2টা অধ্যায় বাদে সব হোমওয়ার্ক করব? না, আপাতত হচ্ছে তুমি এই 2টা চ্যাপ্টারও নিজের মতো পড়ে হোমওয়ার্ক করবা, যাতে আমি যখন জিকের সাথে পড়াবো, জিকেটা তো বেশি অ্যাডভান্সড, তুমি একটু ধারণার জন্য এখনো এই চ্যাপ্টার পড়ে এই চ্যাপ্টার নোটগুলো করো, তখন এই চ্যাপ্টারগুলোকে আরো অ্যাডভান্স লেভেলে পড়বো আমরা। বুঝতে পেরেছো খুশি? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। দেন আমান, একটু তাড়াতাড়ি করতে স্যার হবে আমার। স্যার জি তৃতীয় বলো। অধ্যায়ে যে বস্তুগত অবস্তুগত এখানে লেখা ছিল, ওইখানে দেওয়া আছে ভিতরে কোনটা অবস্তুগত কোনটা জি জি জি, বস্তুগত এখানে এখানে আমি তো বুঝিয়ে দিয়েছি না, তোমাকে এখানে লেখাও আছে, যেমন তোমার জামা কাপড়, খাবার দাবার, ঠিক আছে, এইগুলা। তারপর তোমার তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও বই বের করে দেখায়, সমস্যা নেই, আমরা যেহেতু আছি এখানে। তোমাদের তো একটু টাইম বেশি রাখলে সমস্যা নাই তো, তাই না? বলো তো বাচ্চারা। উম, না স্যার। এই যে দেখো, যেমন দেখো বস্তুগত কি কি, ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, এইগুলা কি বস্তুগত, ঠিক আছে? অবস্তুগত কি কি? সামগ্রিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস। তুমি কি ভাষা দেখতে পারো? আমি তোমার সাথে যে কথা বলতেছি, এখানে কি বর্ণমালা উড়ে উড়ে যাচ্ছে? অ আ ক খ উঠতেছে কি? উঠতেছে না। তুমি কি মাপতে পারবা? আজকে আকাশ তার ক্লাসে 100 কেজি কথা বলছে, অনেক ভারী আমার জন্য এটা, আমার মাথা ফেটে গিয়েছে। এমন কি করতে পারবা? পারবা না। এইটাই হচ্ছে আমার কি, অবস্তুগত। বস্তুগত কি জিনিসটা? এই যে এগুলা যানবাহন, খাবার দাবার, দেখতে পাও যেটা। ওকে, ক্লিয়ার আমান? জি স্যার। ওকে, ভেরি গুড। মাহির, আচ্ছা মাহির একটু প্রশ্ন করো তাড়াতাড়ি, আমরা এরপর ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ, অনেক টাইম হয়েছে, তোমাদের নিজেদেরও পড়তে হবে। মাহির, স্যার এই এইচডব্লিউ কি কালকে দেখবেন নাকি? এইচডাব্লিউ অ্যাটলিস্ট কালকের মধ্যে যাতে একটা চ্যাপ্টার শেষ থাকে সবার, প্রতিদিন একটা করে পড়ার ট্রাই করো। যেগুলো ছোট চ্যাপ্টার, যেমন তোমার 3 নাম্বার চ্যাপ্টার, তারপর তোমার 7 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, ছোট ছোট, এগুলো 2 দিনে একটা পড়ে ফেলবা, ঠিক আছে? মানে একটা 2 দিন পড়বা, দুইটা একদিন পড়বা, ঠিক আছে? এইচডাব্লিউ যাতে সবার থাকে, প্যারেন্টস যারা ক্লাস করছেন আব্বু আম্মুরা, যাতে এইচডাব্লিউ থাকে, তা না হলে কিন্তু আমি আপনাদেরকেও ধরবো এইচডাব্লিউ যদি না থাকে। এটা মাস্ট। এটা করতে খুব বেশি টাইম লাগবে না, আর লেখা খুব বেশি সুন্দর হওয়া লাগবে না, আবার একদম এমনও হওয়া যাবে না যে দেখে মনে হয় কি একটা তেলাপোকা হেঁটে গেছে। তেলাপোকা যদি একটা তেলাপোকার নিচে যদি একটা কালি দাও, হেঁটে গেলে কি মানে যেমন দাগ হয় না, এগুলো যাতে না হয়, ঠিক আছে? ওকে, আমরা এখানে ক্লাসটা শেষ করব। এখন শেষে তোমরা যদি ক্লাসটা আজকে সবকিছু বুঝতে পারো, তোমরা হচ্ছে জাস্ট খালি একটু ক্লিয়ার লেখো সবাই। যদি ক্লিয়ার লেখবা, আর যদি কেউ না বুঝতে পারো সে একটু আনক্লিয়ার লেখো, তাহলে আমি তার সাথে যোগাযোগ করবো পরে। তাড়াতাড়ি একটু সবাই। ওকে, ঠিক আছে, ভেরি গুড, এক্সিলেন্ট। তোমরা যদি এইভাবে প্রতিটা ক্লাস করতে পারো, আমি তোমাকে বলতে পারি তুমি জিকেতে 40-এ ইনশাল্লাহ 35+ পাবা, আর প্রতিটা সাবজেক্টের তোমরা ভালো করবা। আচ্ছা, এর আগে যে ম্যাথ ক্লাস করলা, বলো ম্যাথ ক্লাস কেমন লেগেছে? চ্যাট বক্সে বলো। ভালো আচ্ছা, স্যার, চ্যাট ভালো বক্সে লেগেছে। শোনো, চ্যাট বক্সে তোমাকে আমি 3টা দিই যদি। আচ্ছা, ওকে, ম্যাথ ক্লাস কেমন লেগেছে একটু বলো সবাই। আচ্ছা, আমার আইডি তো সবাই চিনো, আমার আইডিটা হচ্ছে হোয়াটসঅ্যাপে। তোমাদের যদি ম্যাথ ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে, যে ম্যাথ ক্লাস কেমন লেগেছে, আচ্ছা ভালো লাগলে তো ভালো লেগেছে, যদি মনে হয় যে ম্যাথ ক্লাসের ভালো লাগেনি, তোমার কি ভালো লাগেনি, তুমি আমাকে আজকে পার্সোনালি এখনই সবাই মেসেজ দিয়ে একটু জানাও, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। ম্যাথ ক্লাস অনেকে বলছে যে নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেমটা একটু আমাদের অ্যাডজাস্ট করতে হবে, কিছু কিছু প্রবলেম থাকবে আসলে। আসলে সত্যি বলতে ধরো যে মানে আমরা তো মানে আইডিয়াল সিচুয়েশন পাবো না, কিছু জায়গায় একটু প্রবলেম হবে। বাট তুমি যদি কিছু না বুঝো, আমি এটা এনশিওর করবো যে তোমাকে আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো জিনিসটা, যে তোমার এটা সলভ হচ্ছে কিনা, বুঝতে পেরেছো? তোমাদের যে কোনো কিছু লাগলে, তোমরা যে কোনো কিছুতে ধরো একটা ক্লাস যদি ভালো না লাগে, তুমি কি করবা, তুমি আমাকে হাসিবুল হাসান আকাশ যেটা আছে তোমার হোয়াটসঅ্যাপে সেটা, আর সেজান আহমেদ অর্ক, আর আরেকটা আছে অন্বেষণ এডু নামে, 3টা আইডি, এই 3টা আইডিতে তোমরা আমাকে জানাবা একটু যে তোমাদের ম্যাথ ক্লাসটা কেমন, ম্যাথ বা ইভেন তুমি আমাকে যদি আমার জিকে ক্লাসে কোনো কিছু বলার থাকে,
ঠিক আছে? তুমি যদি বলতে লজ্জা পাও তোমার আব্বুকে বলবা যে আব্বু আমার তো জিকে ক্লাসটা ভালো লাগে নাই, তুমি কি একটু স্যারকে বলতে পারবা কিনা যে স্যার এই জিনিসটা একটু 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 দেখেন স্যার, মানে এইভাবে পড়ালে আমার জন্য সুবিধা হতো এইভাবে। কারণ সব টিচারে কিন্তু ভালো মতো পড়াতে চায়, তোমার জন্য যেটা সুবিধা তুমি সেটা একটু জানাবা। আচ্ছা, মুনিফ বলো, মুনিফ, মুনিফ রিজভি স্যার বলো। কালকে এই সপ্তাহে যে আমরা সম্পূর্ণ বলছিলেন যে মানে এই সপ্তাহে বাবি পড়বো, কালকে এসডব্লিউ যে দেখবেন কত কত অধ্যায় করব কালকে? কালকের মধ্যে আমরা কিছু দেখবো না, আপাতত লিখতে দিয়েছি, তোমরা লিখতে থাকো, এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করবা। কিন্তু প্রতিদিন যে আমি তোমাকে চাই তুমি যাতে আমাকে কালকে একটা দিতে পারো চ্যাপ্টার, তারপর দিন যাতে দুইটা দিতে পারো। তোমরা এখন কেউ গ্রুপে জমা দিবা না, আমি বলে দিব, এরপর ওই গ্রুপে জমা দিবা। ওকে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমরা আজকে আর কোনো প্রশ্ন নিব না, অনেক টাইম হয়েছে। এরপর তোমাদের সাথে আহ, আচ্ছা হ্যাঁ, তোমাদের একটা ভিডিও দেওয়ার কথা, ভেরি গুড। ভিডিও টাইম হচ্ছে তোমাদেরকে নোটিশ গ্রুপে দিয়ে দিব, বাংলা ভার্সনটাও দিয়ে দিব, ইংলিশ ভার্সন দিয়ে দিব। ওকে বাচ্চারা, ইনশাল্লাহ তোমরা আমরা সবাই ভালো করব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তোমরা ম্যাথ ক্লাসটা সামনাসামনি হলে ভালো হতো, হ্যাঁ এটা আমাদের মাথায় আছে। শোনো, একটা জিনিস কি যে তোমাদেরকে আমরা মানে সবচাইতে ভালো টিচারদের দেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমি নিজেও ক্লাস নিচ্ছি, অর্ক স্যার নিচ্ছে, হিসাম স্যারও নিচ্ছে। হিসাম স্যার ধরো কি, সে একটা কারণ তার অনেক পরীক্ষা থাকে মাঝে মাঝে, সে সবসময় ক্লাস এখানে নিতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি একটা জিনিস দেখবা যে যারা তোমাদের ম্যাথ ক্লাস আমরা ম্যাথ ক্লাস নেওয়া কাদের দিয়ে জানো? যারা বাংলাদেশের সায়েন্সের জন্য সবচেয়ে ভালো স্টুডেন্ট। তোমার হিসাম স্যার কি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের নেক্সট মাসে ক্লাস নেবে মাহিন স্যার কিছু, সে কি বুয়েটে পড়াশোনা করে, ঠিক আছে? সো তারা কিন্তু সবসময় তোমার বোর্ডে এসে নিতে পারবে না স্টুডিওতে। কেন? কারণ তারা কি পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত। কিন্তু আমরা চেয়েছি তাদের ব্যস্ততার মাঝেও যাতে বেস্ট জিনিসটা তোমরা পাও, ঠিক আছে? সেটা তোমাদেরকে আমরা দিয়েছি। এরপর আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা প্লিজ তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে করো, কারণ অনেকে কি ক্লাসটা ধরো যে অনেকে শেষ করে একটু পড়তে যাবে বা নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে। আমরা অনেক লং টাইম ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো ক্লাসগুলো বুঝতে পারবো সবকিছু। আর একটা জিনিস মাথায় রেখো, কালকে থেকে আমাদের প্রথম ক্লাসটা হবে কি 7:30 থেকে 8:30, পরবর্তী ক্লাসটা হবে 8:40 থেকে 9:40। আর যদি আমার ক্লাস পাও 10টা, ঠিক আছে মোটামুটি, বা 9:50 55 এরকম। ওকে, বা আমরা আরো বেশি নেওয়ার ট্রাই করবো, যতটুকু বেশি দেওয়া যায় তোমাদেরকে সর্বোচ্চটা দিব। তুমিও সর্বোচ্চটা নেওয়ার ট্রাই করবা। গার্ডিয়ান যারা আছেন, যদি আপনারা এখনো ক্লাসে থাকেন, থ্যাংক ইউ। আমি বলবো আপনারা প্রতিটা ক্লাস গার্ডিয়ানের পাশে করেন, গার্ডিয়ানের বাচ্চার পাশে করেন। বাচ্চার পাশে দেখবেন যে টিচার ক্লাস ভালো মতো পড়াচ্ছে কিনা। টিচার যদি কোনো কিছু ঝামেলা করে আপনি জানাবেন, আমাকে জানাবেন, অর্ক স্যারকে জানাবেন, ঠিক আছে? বাচ্চাকে দিয়ে না জানে আপনি জানালে আরো ভালো হয়, আর গুছিয়ে বলবেন। আর যে যে কোনো কিছু আমরা চাই তোমাদেরকে সর্বোচ্চটা দিতে, তোমরা সর্বোচ্চটা নাও। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমার ছেলে